সবাইকে রক অ্যান্ড রোল আলাপন সাথে আছে ইমন। আমাদের এই অনুষ্ঠানটা মূলত শুদ্ধতা চর্চার অনুষ্ঠান। আমরা আমাদের দেশের সাদা মনের মানুষদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। তো বরাবরের মতোই আজকেও আমাদের অনুষ্ঠানে একজন সাদা মনের মানুষ, যিনি অনুকরণীয় এবং অনুসরণীয় একজন ব্যক্তিত্ব। তিনি আপনাদের সবার পরিচিত বর্তমান সরকারের যুগ্ম সচিব, পরিচালক প্রশাসন ও অর্থ, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এবং স্যারের আরও একটি পরিচয় আছে, স্যার হচ্ছেন আমাদের বরিশালের সাবেক জেলা প্রশাসক। এরকম একজন মহৎ মানুষকে নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান। তো স্যার, কেমন আছেন আপনি? ধন্যবাদ। তুমি কেমন আছো? স্যার, ভালো আছি। স্যার, এই করোনার এই মহামারীময় এই সমস্যায় আপনার দিন কেমন কাটছে? দিন সম্পূর্ণ স্বাভাবিক কাটছে। আর স্বাভাবিক এই জন্য কাটাচ্ছি যে এই করোনা পরিস্থিতি মোকাবেলার অন্যতম সহজ উপায় হচ্ছে স্বাভাবিক থাকা। স্বাভাবিক থাকলে মনের জোর ভালো থাকে এবং শরীরের উপর মনের একটা ইতিবাচক প্রভাব পড়ে। আমরা ফায়ার সার্ভিস মানে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করি। আমাদের কর্মীদেরকে আমরা সুস্থ রাখছি। এ পর্যন্ত আমাদের 215 জন আক্রান্ত হয়েছে, তার মধ্যে 162 জন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। তো তাদের সাথে সাথে আমি ওই বিভাগের পরিচালক প্রশাসন অর্থ হিসেবে নিজেও ভালো আছি, সবাইকে নিয়ে সুস্থ আছি। স্যার, আপনাদের কর্মীরা কি যখন এই যে পাবলিক সার্ভিসে যায় তখন কি টোটাল প্রোটেকশন নিয়ে কি তারা বের হয়? হ্যাঁ, আমরা একেবারে করোনা পরিস্থিতির শুরু থেকেই আমাদের প্রত্যেকটা কর্মী ফায়ার সার্ভিসের অগ্নিসেনারা তারা মাস্ক ব্যবহার করে, গ্লাভস ব্যবহার করে, তাদের মাথায় তেমনিতে ক্যাপ থাকে, কোনো কোনো ক্ষেত্রে কমপ্লিটলি সারা দেহ ঢেকে পিপি ব্যবহার করে। আদারওয়াইজ একদম ইমার্জেন্সি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে তারপরে তারা মানুষের সুরক্ষায়, দুর্যোগ থেকে উদ্ধারের জন্য তারা কাজ করে। কারণ আগে নিজেকে রক্ষা করতে হবে, তারপরে মানুষের সুরক্ষা দিতে হবে। স্যার, আমরা ফার্স্টলি আপনার শৈশবের স্মৃতিগুলো জানতে চাই। আপনি জামালপুরের সন্তান, আপনার জন্ম হচ্ছে সেই 1 এপ্রিল 1969। সেই জামালপুরের যে শৈশবের স্মৃতিগুলো, আপনার যে বেড়ে ওঠা শৈশবের বন্ধু বা আড্ডা বা ওই যে মজার গল্পগুলো দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করতে চাই। স্যার, আমার জন্ম জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার 5 নং ইটাইল ইউনিয়নে, 15টা ইউনিয়ন জামালপুর সদরে 5 নং ইটাইল ইউনিয়নে আমার জন্ম। আমার বাবা কৃষক ছিলেন। আমি খুব গর্ববোধ করি যে একজন কৃষকের সন্তান হিসেবে আমি এ পর্যন্ত এসেছি। খুবই সহজ সরল ছিলেন তারা। আমার বাবা উচ্চ শিক্ষিত ছিলেন না, কিন্তু বাবা খুব প্রগতিশীল চিন্তার অধিকারী ছিলেন, একই সাথে ধার্মিকও ছিলেন, গ্রামের সহজ সরল মানুষ। মা পড়াশোনার খুব একটা সুযোগ পাননি, এমনকি এটাও বলা চলে যে বাংলা লেখাপড়ার সাথে তার কোনো পরিচয় ঘটেনি কখনো। কিন্তু এই অবস্থাতেও তারা আমাকে এ পর্যন্ত নিয়ে আসার জন্য যে প্রস্তুতি দরকার, এই প্রস্তুতি সম্পন্ন করার ক্ষেত্রে সম্পূর্ণ সফলতার এবং যোগ্যতার পরিচয় দিয়েছে। তারা এটুকু জানতেন না যে আমি কোন বই পড়ে কিভাবে আমাকে ভালো ছাত্র করে তুলবো, কিন্তু তারা এটুকু জানতেন যে ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলতে কিভাবে তাকে পরিচালিত করা দরকার, গাইড করা দরকার। আমি তাদের সযত্ন স্নেহে, তাদের সঠিক দিক নির্দেশনায় এবং আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে একদম শূন্য থেকে উঠে এসেছি। প্রবল প্রতিকূলতা, তীব্র দারিদ্র্য এবং অত্যন্ত পশ্চাৎপদ এলাকার যে প্রতিকূল পরিবেশ, কোনো কিছুই আমার পথ আগলে রাখতে পারেনি। স্যার, আপনার বাবা মাকে আমাদের সবার পক্ষ থেকে শ্রদ্ধা, কারণ আপনার বাবা মার চেষ্টায় এরকম একটা মহৎ মানুষ আজকে আমরা আমাদের এই বাংলাদেশ পেয়েছে। মানে আপনার মতো একজন সন্তানকে গড়ার জন্য তাদেরকে স্যালুট এবং রেসপেক্ট। স্যার, আপনার স্কুল জীবন, মানে স্কুল জীবনের প্রিয় স্মৃতিগুলো হ্যাঁ, আমার স্কুল, আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেই আমার গ্রামের নাম রোহিলি, জামালপুর সদর উপজেলার 5 নং ইটাইল ইউনিয়নের। এটার উপর দিয়ে, এটার বুক চিরে জামালপুর থেকে ময়মনসিংহ রেলওয়ে গেছে, রেল লাইন গেছে। একটা বেশ গুরুত্বপূর্ণ রেল স্টেশন আছে, পিয়ারপুর রেল স্টেশন। এটা ঠিক জামালপুর এবং ময়মনসিংহের ঠিক মাঝামাঝি। রেল স্টেশনের পাশেই স্কুল,
পিয়ারপুর মহারাজা শশীকান্ত উচ্চ বিদ্যালয়, এটা বর্তমানে উচ্চ বিদ্যালয় কাম কলেজে রূপান্তরিত হয়েছে। আমার গ্রামে আমি প্রাথমিক বিদ্যালয়ের পড়া শেষ করে আমি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই 6ষ্ঠ শ্রেণীতে, এবং সেখান থেকে আমি 1985 সালে এসএসসি পাশ করি প্রথম বিভাগে। তখন গ্রেড সিস্টেম ছিল না। তো আমার অনেক প্রতিকূলতা থাকলেও 5 কিলোমিটার পায়ে হেঁটে আমি স্কুলে যেতাম, এবং সন্ধ্যার পরে হারিকেনের মৃদু আলোতে আমি পড়াশোনা করতাম। তারপরও প্রায় 700 নম্বর পেয়ে আমি উচ্চ মার্কস পেয়ে প্রথম বিভাগে এসএসসি পাশ করে উত্তীর্ণ হই এই গ্রামের স্কুল থেকে। এরপর আমি কলেজে আসি। কলেজে পড়াশোনা করেছি অবশ্য ভালো কলেজে, আমি ঢাকা কলেজে পড়াশোনা করেছি। 1985 সালে এসএসসি পাশ করে আমি ঢাকা কলেজে ভর্তি হই। তো ঢাকা কলেজ দেশের অত্যন্ত নামকরা একটা কলেজ। আমার উচ্চাকাঙ্ক্ষা এবং মনের দৃঢ় বল, ইচ্ছা, সদিচ্ছা তীব্র দরিদ্রতাকে পরাভূত করে অনেক কষ্টের মধ্যে আমাকে ঢাকা কলেজে পড়ার সাহস জুগিয়েছে। অতিরিক্ত সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ছিল, উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করেছি। আমাকে কখনো প্রাইভেট পড়তে হয়নি। আমি কষ্ট করে নিজের গণিতের বিজ্ঞানের সমস্যাগুলো নিজে সমাধান করেছি। অধিকন্তু যেটা বলছিলাম, স্কুল লাইফের একটা বিষয় বলছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। তো আজকাল শিক্ষার্থী মানে প্রাইভেট পড়ার জন্য উন্মুখ হয়ে থাকে। বাবা মার পকেট খালি করে নিজের মেধা চর্চার পথ রুদ্ধ করে প্রাইভেট নোট, গাইড এগুলোর দিকে ধাবিত হয়। আমি এগুলোর কিছু মজার শব্দ ব্যবহার করতাম। নোট, এনওটি, আমি এটাকে বলতাম নট, শেষে ই নাই, নট মানে এর মধ্যে কিছু নাই। গাইড, এটাকে আমি বলতাম মিস গাইড। গাইড আসলে মানুষের পথে এগিয়ে দেয় না, বরং ধরে রাখে, পিছিয়ে দেয়। তো আমি নোট এবং গাইড ফলো করতাম না। আর প্রাইভেট আমি কখনোই পড়িনি, এটাকে অপছন্দ করতাম। নিজে খাটাখাটি করতাম, চেষ্টা করে সব সমস্যার সমাধানের চেষ্টা করতাম। বরং আরেকটা কাজ করতাম, এলাকার যারা দরিদ্র শিক্ষার্থী ছিল, সহপাঠী, এমন উপরের ক্লাসের, আমি 9 পড়ার সময় ক্লাস 10 যারা গণিতে দুর্বল ছিল তাদেরকে অঙ্ক পড়াইতাম, আমি তাদেরকে গণিত শিখিয়ে দিতাম। আমার বিশ্বাস ছিল এতে দুটো লাভ হবে। 1 নম্বর, দরিদ্র ছাত্রটা প্রাইভেট না পড়ে সে নিজে আমার কাছ থেকে একটু শিখে নিবে, আর আমার চর্চা হবে। আমি খুবই উপকৃত হয়েছি এই চর্চার মাধ্যমে। আমি অন্যদেরকে শিখাতাম, এবং তুমি জানো, অন্যকে শিখাইতে গেলে কখনো ফাঁক রাখা যায় না। নিজে পড়তে গেলে অনেক সময় ফাঁক রেখে এগুলো যায়, কিন্তু অন্যকে কোনো কিছু শেখাতে গেলে ওই এটা চর্চাটা একদম নিখুঁত হয়, নিবিড় হয়। এটা করেছি। আর স্কুল লাইফের সবচেয়ে বড় যে স্মৃতিটা আমাকে খুব বেশি আনন্দ দেয়, সেটা হলো আমার স্কুলে যে লাইব্রেরি ছিল, মানে পাঠাগার যেটা ছিল, এটার প্রায় সমস্ত বই আমি পড়ে ফেলেছিলাম। প্রথম দিকে আমার নামে বই ইস্যু করা হতো। আজকে আমার এখানে আসার পিছনে কি কি জিনিস কারণ ছিল, এগুলি আমি আসলে যারা এটা শুনবে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা, আমার ফেসবুক ফ্রেন্ডের সংখ্যা প্রায় 5000, তার মধ্যে 4500 বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তারা আমি আশা করি ফলো করবে এটা, যে কোন জিনিসটা আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে এসছে। আমি আমার পাঠাগারে 11টা আলমারি ভর্তি বই ছিল, আমার মনে আছে। আমার গ্রামেরই একজন শিক্ষক, আব্দুল সামাদ স্যার, এই পাঠাগারের দায়িত্বে ছিলেন, বাংলা শিক্ষক। তিনি প্রথম দিকে আমাকে বই ইস্যু করতেন, পরের দিকে আমাকে চাবি দিয়ে দিয়েছিলেন যে তোর জন্য আমি কত বই ইস্যু করবো, তুই নে সব পড়ে ফেল। এবং আমি এটা লুফে নিয়েছিলাম। প্রায় সমস্ত বই আমি পড়ে ফেলেছিলাম, অনেক বই পড়েছি। 2-1টা বই আমাকে গভীর ভাবে নাড়া দিয়েছে। বিজ্ঞানের দিকপাল নামে একটা বই ছিল, এতে পৃথিবীর সেরা 52 জন বিজ্ঞানীর জীবনী এবং তাদের কর্মপ্রচেষ্টার সকল দিকগুলো সংক্ষেপে তুলে ধরা হয়েছিল। এই 52 জন বিজ্ঞানীর তাদের এই সফলতা আমাকে 52 বছর এগিয়ে দিয়েছে, গভীর ভাবে প্রভাবিত করেছে। যে প্রতিকূলতাকে পায়ে ঠেলে কিভাবে সাফল্যের সোনালী ভবিষ্যৎ হাত দিয়ে ছোঁয়া যায়, আমি মনীষীদের জীবনী থেকে সেটা পেয়েছি। থ্যাংক ইউ স্যার। এক্সট্রিমলি সরি, আমার টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনার একটু ত্রুটি দেখা দিয়েছিল। এখন কোনো সমস্যা নাই, এর মধ্যে আমরা। স্যার, আপনি বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে, এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কখনো?
আমি কখনোই কোনো সমস্যার সম্মুখীন হইনি। কারণ হলো আমার মনটা সবসময় ইতিবাচক ভাবনাকে ধারণ করে। পৃথিবী সমস্যা সংকুল জায়গা, এবং এই সমস্যা সমাধানের জন্যই মূলত আমাদেরকে সরকার দায়িত্ব দিয়েছে। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, যদিও আমাদের এই চাকরিকালেই বা আমাদের এই প্রজন্মের সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশে যাচ্ছে, অনুন্নত দেশ থেকে, এলডিসি যেটাকে বলে, লেস ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রিতে যাচ্ছি। তো এখানে সমস্যা থাকবে। বাংলাদেশ একটা জনসংখ্যার ভারে একটা ভারাক্রান্ত দেশ। এই 1,43,000 বর্গ কিলোমিটারের ভিতরে বর্তমানে লোক সংখ্যা 16 কোটির উপরে। তো এই যে এত ঘন মানুষ, এর মধ্যেও আমরা যারা সরকারের বিভিন্ন সেবাকে মানুষের সামনে তুলে ধরতে যাই এবং সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করতে যাই, নানা ধরনের বিষয় সামনে আসে। এর মধ্যে কিছু কর্মকর্তা আছেন যারা সবসময় ইতিবাচক ভাবে সবকিছুকে দেখেন। আমি তাদের একজন। সমস্যাকে আমি হাসি মুখে মোকাবেলা করি, একাধিক বিকল্প নিয়ে ভাবি এবং তার মধ্যে সেরাটা বেছে নিই। এবং মানুষের সাথে ব্যবহারের আমি একটা মানদণ্ড নির্ধারণ করেছি। সেটা হলো মানুষের কথা আগে মনোযোগ দিয়ে শুনতে হবে, তারপরে একাধিক বিকল্পের মাধ্যমে তার সমস্যার সমাধান করতে চেষ্টা করতে হবে, এবং কোনো না কোনো একটা উপায় তার মধ্যে কাজে লেগে যাবে। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা আমি করি। স্যার, বরিশালের দায়িত্ব পালনকালে সব সেক্টরেই আপনার অবদান ছিল, এবং বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে আপনার বেশ পদচারণা ছিল। তো জি স্যার, বর্তমান কর্মস্থল কি সেভাবে কাজ করতে পারেন? মানে আপনার বরিশালে যেরকম সাংস্কৃতিক অঙ্গনের সাথে যুক্ত ছিলেন, এখন যে প্রেজেন্ট সিচুয়েশন বা কন্টেম্পোরারি এখন যে জবটা করতেছেন, এটা কি ওইরকম? মানে হ্যাঁ, প্রথমে সে বরিশালের কথা। বরিশালের জেলা প্রশাসন আমার জীবনে একটা পরম সৌভাগ্যের বিষয় ছিল। বরিশাল সারা বাংলাদেশে শুধু নয়, ভারতবর্ষে তার একটা আলাদা জায়গা আছে। পুরো ভারতের অনেক দিকেরই রাজনীতি, শেরে বাংলায় ফজলুল হক, সাহিত্য, রবীন্দ্রনাথ নজরুল উপরে জীবনানন্দ দাশ, সেখানে ব্রজমোহন, তো অশ্বিনী কুমার মহাত্মা, তো এদের স্মৃতিধন্য বরিশালের জেলা প্রশাসক হিসেবে আমি খুব গর্বিত মনে করতাম এখানকার মানুষের জন্য কাজ করার একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। আমি সেটা বেছে নিয়েছিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে আমি ভালোভাবে কাজ করার চেষ্টা করেছি। কারোই কোনো কাজ আমার কাছে কোনো বাড়তি পয়সা খরচ করতে হয়নি। দ্রুততম সময়ের মধ্যে কাজ করার চেষ্টা করেছি, তাদের সাথে ভালো ব্যবহার করেছি এবং সেটা পেরেছি। বরিশালের মানুষ অত্যন্ত ভালো, তারা সমৃদ্ধ, সংস্কৃতিবান। আমাকে অনেকে প্রশ্ন করতো যে বরিশাল তো টাফ জায়গা, তুমি কেমনে কি করছো? আমি বলতাম যে আমি এখানে সততার সাথে কাজ করি, আমাকে আরেকটা জিনিস অবলম্বন করতে হচ্ছে। সবাই বলতো কি সেটা? আমি বলতাম যে সতর্কতা। বরিশালে কাজ করলে সততাই যথেষ্ট নয়, সতর্কতার সাথেও প্রতিটা পা রাখতে হয়। এই জন্য আমি সফল হয়েছি। আর সাংস্কৃতিক অঙ্গনের কথা এটা বলতেই হয়। বরিশালের যে সম্মিলিত সাংস্কৃতিক জোট, এটা 27টা সংগঠনের একটা জোট, এস এম ইকবাল সেটার প্রধান ছিলেন। পরবর্তীতে কাজল ঘোষ সেটা দায়িত্ব নিয়েছেন। আমি এটাকে ব্যবহার করেছি আমার কর্ম চাঞ্চল্যকে ধরে রাখতে এবং কর্ম পরিবেশকে অনুকূলে রাখতে। মাঝখানে বলার সুযোগ হয়নি অথবা আমি বলিনি বা প্রশ্ন করা হয়নি, সেটা হলো আমি ইংরেজি সাহিত্যের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এটা আমার লাস্ট কোশ্চেন ছিল। জি, পরে আমি বলবো। আমি ইংরেজি সাহিত্যের অর্থাৎ সাহিত্যের ছাত্র হওয়ার সুবাদে সঙ্গত আপনি শিল্প, সাহিত্য, সংস্কৃতি এগুলো আমাকে গভীর ভাবে নাড়া দিত। আমি কবিতা পছন্দ করতাম, আমি গান পছন্দ করতাম। এই জন্যই সাংস্কৃতিক অঙ্গনটা বরিশালের সব সময় সরগরম থাকতো দুটো কারণে। এক নম্বর, শিল্পী এবং এদের সংগঠনকে আমার সামর্থ্যের মধ্যে আমি উদার হস্তে তাদেরকে অনুদান এবং অনুপ্রেরণা দিতাম। আর অনুষ্ঠানের আয়োজন করতাম খুব বেশি বেশি। তুমি জানো যে সংস্কৃতি এবং অন্যান্য অনুষঙ্গগুলি চর্চার মাধ্যমেই কেবল বিকাশ লাভ করতে পারে। যত বেশি চর্চা হবে, শিল্পীদের যত বেশি সুযোগ দেওয়া হবে, তারা তত সুন্দরভাবে সমাজটাকে কলুষমুক্ত রাখতে পারবে, পরিশীলিত করতে পারবে। মাঝখানে একটা কথা বলে ফেলি, এই যে মাদকের সর্বনাশ সবুজ, যেটা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, জিরো টলারেন্স, একটা ক্রাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে। অনেক মাদক ব্যবসায়ী একদম আমার ব্যক্তিগত ধারণা, বন্দুকের গুলিতে অথবা শক্তি প্রয়োগ করে সমাজকে মাদক মুক্ত করা যাবে না। এটা এক্সট্রিম পয়েন্টে এই দুটো জিনিসের দরকার আছে, কিন্তু কচি মনের প্রভাব ফেলতে হলে
যে বয়সের ছেলে মেয়েরা মাদক সেবন করে ওই একই বয়সের ছেলে মেয়েরা আরো দুটো কাজ করে, এটা আমাদের বুঝতে হবে। সেটা হলো খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা। আমরা যদি তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চা এবং সকল ধরনের খেলাধুলা এবং বিনোদনের দিকে ধাবিত করতে পারি, তাহলে তারা হতাশাগ্রস্ত হবে না, অলস সময় তাদেরকে করে করে খাবে না, তারা মাদকের সবলের দিকে ধাবিত হবে না। স্যার, আমাদের রক অ্যান্ড রোল গ্রুপের মূল উদ্দেশ্য এইটা, শুদ্ধতা চর্চা করা, মানে লেখালেখির চর্চা করা, আপনার মানে সে কবিতা হোক, গল্প হোক, বা আপনার ক্রিয়েটিভ, মানে কারো গান ভালো, মানে যার যে ক্রিয়েটিভিটি আছে ওইটাকে প্রমোট করাই হচ্ছে আমাদের মূল কাজ। স্যার, আপনার কাছে আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আপনি তো ইংরেজি সাহিত্যের ছাত্র, টাইম প্লেস অ্যাকশন নিয়ে আপনার বেড়ে ওঠা, তো সেক্ষেত্রে এই যে এখন যে জব, এটা তো কর্পোরেট জব, মানে এই জবের সাথে আপনার যে মনের যে নান্দনিকতা, এটা কি মানে এখন অ্যাডজাস্ট হচ্ছে আপনার, মানে আপনি কি মানে কমফোর্টেবলি আপনার? আমি করে নিতে পারছি, কারণ হলো যেখানে যে 12,000 কর্মী আছে, এরা তো মানুষ, এরা যন্ত্র দিয়া এবং যান্ত্রিক উপায়ে আগুন নিবায় সত্য, কিন্তু যাদের জন্য এরা কাজ করে তারা মানুষ, এবং যারা কাজ করে তারাও মানুষ। এদের জীবনে যেমন আগুন নিবানোর বৈজ্ঞানিক পদ্ধতির কৌশল প্রযুক্ত হয়, আবার অবসর সময় তারা গান শুনে, তারা খেলা দেখে, তারা টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান দেখে। এই অবসর সময়টাকে তাদের যতটা অর্থবহ করে তোলা সম্ভব ততটাই তারা এই দুর্যোগের সময়, যখন তারা আহ্বান পাবে, ডাক পাবে, কল পাবে, তখন তারা একটা সুন্দর সাবলীল মন এবং কর্ম উদ্যোগ নিয়ে ঝাঁপাই পড়তে পারে। স্যার, আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আপনারা যারা অগ্নিনির্বাপক কর্মী যারা, তারা তো মানে লাইফের রিস্ক নিয়ে যে আপনার মানে আগুন নির্বাপনের জন্য তারা ঝাঁপিয়ে পড়ে, এই যে তাদের যে মনোবলটা কিভাবে আসে, যে মৃত্যু রিস্ক থাকা সত্ত্বেও মানে তারা কিভাবে মানে এটা মানে তাদের এই দায়িত্বটা পালন করে, এটা এক্ষেত্রে আপনারা কি ধরনের মোটিভেশন বা মানে তাদের উদ্বুদ্ধ করার মূল বিষয়টা কি? যথার্থই বলেছেন, এখানে দুটো জিনিস কাজ করে। এক নম্বর, অগ্নি নির্বাপনের জন্য যে সমস্ত কৌশল দরকার, যে সমস্ত প্রশিক্ষণ দরকার, এগুলি তাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে। কারণ এগুলো যদি না থাকে তাহলে তারা যে কোনো ঝুঁকিতে যেতে সাহসী হয়ে উঠবে না। এটা হলো বাহ্যিক একটা বিষয়, প্রথাগত, গতানুগতিক। আরেকটা হলো যেটা বলছেন মোটিভেশন। এই যে তারা মানুষকে বিপদ থেকে উদ্ধার করছে, এবং বিপন্ন মানুষকে উদ্ধার করা, মানুষের সম্পদ এবং জীবন রক্ষা করা, এর চেয়ে মহতি কাজ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আমাদের যে মোটো, গতি, সেবা এবং ত্যাগ, খেয়াল করেন। প্রথমে আমাদের অবলম্বন গতি। আমরা 10 মিনিটে যে কোনো জায়গায় চলে যাই, প্রেফারেবলি 6 মিনিটে আমরা সারা দিই, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছি। দ্বিতীয়ত হলো সেবা। আমরা সেবার জন্য আছি, এটা আমাদেরকে যে কোনো বিপদে ঝুঁকি নিতে ঝাঁপিয়ে পড়তে আমাদেরকে উদ্বুদ্ধ করে। সর্বশেষ আমরা ত্যাগের জন্য আছি। এই যে ফায়ার সার্ভিসের কর্মীদের ক্যাপে, হেলমেটে এবং পোশাকে মনোগ্রামে আপনি এই 3টি জিনিস দেখতে পাবেন: গতি, সেবা এবং ত্যাগ। তাদেরকে এমন সুন্দরভাবে মোটিভেটেড করে রাখা হয় যে কোনো জায়গায় কল দেওয়ার পরে তারা বিন্দু মাত্র বিলম্ব করে না, দ্বিধা করে না। দু একজন সাংবাদিক একটু মজা করে বলতেছিলেন যে একটা রিপোর্টে এসছে যে অনেক ডিপার্টমেন্টে পয়সা না দিলে কর্মীরা নড়তে চায় না, কিন্তু একমাত্র ফায়ার সার্ভিসে আছে, কল পেলে তারা বলে না যে টাকা দেওয়া পেলে আমরা কাজ করবো না। তারা কখন যে রেডি হয়ে যায় বা কমপ্লিটলি রেডি হয়, তাদের তো 90% প্রস্তুতি তারা নেওয়াই থাকে অন ডিউটিতে। তারা শুধু জুতাটা পরে, এবং জুতাটা কখন পরে, হাতে নিয়ে গাড়িতে উঠে পড়ে এবং জুতার ফিতাটা শুধু বাঁধে, এর মধ্যে তারা জায়গায় পৌঁছে যায়। কখনো তাদের কাছ থেকে অনুনয় বিনয় করে, রিকোয়েস্ট করে বা উৎকুচের বিনিময়ে সেবা নেওয়ার জন্য কেউ চেষ্টা করেছে এমন কোনো নজির নেই। এর জন্য আমি যে দুটো জিনিস বললাম, উত্তম প্রশিক্ষণ, তার মধ্যে শরীর চর্চা, আমরা নিয়মিত শরীর চর্চার মাধ্যমে সবাইকে সার্বক্ষণিকভাবে সুস্থ রাখি, আর হলো গভীর এবং একদম সফল প্রণোদনা, মোটিভেশন। স্যার, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তো একটি কারাপশন থাকে। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে যে কারাপশন মুক্ত, আপনার কথা যে বললেন যে মানে তারা সার্ভিস মানে কল করার সাথে সাথে সার্ভিসের জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকে, মানে এই যে আপনারা এই যে মহৎ বা এই যে
নৈতিক আদর্শে বলিয়ান হওয়ার এটা মানে সৃষ্টিলগ্ন থেকে এটা মানে কিভাবে হইলো আর কি? এটা হলো যে আমাদের বাহিনীটা তো 1948 সাল থেকে দমকল বাহিনী ছিল, এটা ছিল 1982 সাল পর্যন্ত। 1982 সালে এসে 3টা মন্ত্রণালয়ের 3টা সংস্থাকে একত্রিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হলো। কি কি? স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে ছিল দমকল বাহিনী, সড়ক ও জনপথ বিভাগের অধীনে ছিল রেস্কিউ ইউনিট, যে সড়ক দুর্ঘটনা লাগলে রেস্কিউ করত, আর দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ছিল সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্সটা হলো যুদ্ধকালীন সময়ে বিমান আক্রমণ ইত্যাদির ক্ষেত্রে সচেতন করা, রক্ষা করা, উদ্ধার করা ইত্যাদি। এই 3টা একত্রিত করে আমরা 1982 সালে যাত্রা শুরু করলাম। তখন আমাদের এই বাহিনীর নাম হলো ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। এটা 1948 সালে যখন ব্রিটিশদের এই দেশ ছেড়ে যাওয়া, আমাদের স্বাধীনতা লাভের পরে যাত্রা শুরু করে, তখন থেকেই মূলত এই বাহিনীর মধ্যে একটা শুরুতেই একটা ত্যাগের মানসিকতা ছিল। আর পরে যেটা হয়েছে, এইখানে যখন আমরা কর্মীদেরকে বাছাই করি, একদম প্রথম থেকেই তাদেরকে ত্যাগের মন্ত্রে উজ্জীবিত এবং উদ্বুদ্ধ করে তোলা হয়। তাদেরকে এমন ভাবে ফাইন টিউনিং করা হয় যে এর বিকল্পটা তারা চিন্তাও করতে পারে না। ছুটে চলা এবং ছুটে গিয়ে মানুষকে এবং তাদের সম্পদকে উদ্ধার করা, রক্ষা করা, এই মন্ত্রে তারা দীক্ষিত এবং উজ্জীবিত। তারা মেশিনের মতো তারা ধাবিত হয়, তারা ম্যান, কিন্তু তারা যখন মুভ করে তখন মনে হয় যে মেশিন মুভ করতেছে। অনেকের জীবন গেছে, আপনি জানেন, এই জঙ্গি বিরোধী আন্দোলনে আমাদের মতিন সিলেটে নিহত হয়েছে। গত বছরের 28শে মার্চ আমাদের এফআর টাওয়ার দুর্ঘটনায় সুহেল রানা জীবন দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাকে সুচিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা তাকে বাঁচাতে পারিনি। তার পিছনে প্রায় 1.5 কোটি টাকা খরচ করেছে। কিন্তু তার পরিবারকে তার পরিবারকে আমরা সাপোর্ট দিচ্ছি। প্রায় 15 লাখ টাকা নগদ পূর্ণ দিয়েছি, মানে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এবং আমাদের অন্যান্য ফান্ড থেকে, ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে। এবং তার ছোট ভাই, তার সকল যোগ্যতা থাকায় সরকারের সকল ফর্মালিটি মেনটেন করে তার ছোট ভাইকে আমরা উজ্জ্বল আমাদের অফিস সহকারী চাকরি দিয়েছি। এই পরিবারটা, তার পরিবার যদি এত ত্যাগ করেছে, চাকরি দিয়েছি মানে প্রধানমন্ত্রীর সানুগ্রহণের সময়। স্যার, একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনার দায়িত্ব কতটা উপভোগ করেন আপনি? আমি উপভোগ করি, এর সাথে গর্ববোধ করি। কারণ প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ। আমাদের মহান সংবিধানের 7 অনুচ্ছেদে প্রজাতন্ত্রের মালিক হইবে, সকল ক্ষমতার মালিক হইবে জনগণ, এবং জনগণের পক্ষে এই মহান সংবিধান কর্তৃক প্রণীত আইনের দ্বারা দেশ পরিচালিত হবে এবং পরিচালনা করবেন, সিদ্ধান্ত নেবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। প্রতিনিধি 2 ভাবে নির্বাচিত হন, একটা হলো জনগণের ভোটে, এটা সংখ্যার জোরে, আরেকটা প্রতিনিধি নির্বাচিত হন মেধার জোরে। 2টার জন্য 2টা সাংবিধানিক প্রতিষ্ঠান আছে। ইলেকশন কমিশন এমপিদেরকে নির্বাচিত করেন, তারা দেশ চালান। মেয়র নির্বাচন করেন, তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠান চালান। আবার পাবলিক সার্ভিস কমিশন, এটাও একটা সাংবিধানিক বডি, তারাও নির্বাচন করেন যোগ্যদেরকে, মেধাবীদেরকে। এবং এই মেধাবীরা এই প্রজাতন্ত্রের সিভিল সার্ভিসের এবং অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তার মতো সিভিল সার্ভিস বিশেষ পরীক্ষা দিয়ে আমরা এখানে এসেছি। আমরাও নির্বাচিত, আমরা মেধার ভিত্তিতে নির্বাচিত। আমরা অন্য সকলের পক্ষে এই প্রজাতন্ত্রের সেবা করে যাব, আইন এর শাসন কায়েম করব এবং মানুষের সমস্যার সমাধানে। সেই সাথে আরো 2টা গুরুত্বপূর্ণ বিষয়, একটা দেশের উন্নয়ন আর একটা সেবা। বিশেষ করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, যেটা বর্তমান সরকারের প্রায় 90,000 কোটি টাকা বেষ্টনী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন রকমের মাতৃত্ব ভাতা ইত্যাদি দেওয়া হচ্ছে, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, এই সবকিছু আমরা সরকারি কর্মকর্তারাই করে থাকি। আমি তো মাঠ প্রশাসনে আমি 18 বছর চাকরি করেছি। বরিশালের জেলা প্রশাসক ছিলাম প্রায় 1.5 বছর, এবং বাকি সময় অতিরিক্ত জেলা প্রশাসক ছিলাম গাজীপুরে। 3টা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, 3টা উপজেলায় সহকারী কমিশনার কবি ছিলাম। সিলেটে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ছিলাম 2 বছর, এবং চাকরি সূত্রে ব্রাহ্মণবাড়িতে ছিলাম 2 বছরের উপরে। এই পুরো সময়টাই আমরা এই মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছি। আপনি যে প্রশ্ন যে আমি এনজয় করি কিনা, হ্যাঁ আমি এনজয় করি। দুর্গম এলাকায় কাজ করেছি, রাঙামাটির বিলাইছড়ি, নাম শুনলেই বোঝা যায় কতটা দুর্গম। এই দুর্গম এলাকা তো আমি এনজয় করেছি। কেন এনজয় করেছি?
আমি মনে করেছি যে এটা পশ্চাৎপদ মানুষকে সেবা করার একটা বিরল সুযোগ। এবং আপনি শুনলে খুশি হবেন, অন্ধকার যত গাঢ় হয় মোমবাতিতেও তত বেশি আলো সেখানে হয়, বড় লাইট লাগে না। বেশি অন্ধকারে মোমবাতিতেও প্রচুর আলো হয়। আমি বুঝাইতে চাচ্ছি যে যেখানে পশ্চাৎপদ তত বেশি মানুষের জন্য কাজ করার সুযোগ সেখানে তত প্রসারিত। তো স্যার, আপনি তো চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সৌদি আরব, গ্রিস, তুরস্ক, অস্ট্রেলিয়াও সফর করছেন। তো ওই দেশ থেকে আপনি কি কি মোটো অর্জন করছেন যেটা আমাদের এই দেশের জন্য প্রয়োজন, বা সেটা আপনি কিভাবে আপনার কর্মক্ষেত্রে এটাকে ইউটিলাইজ করতেছেন? আমরা এক একটা দেশে এক একটা জিনিস আমি দেখেছি, আমাকে অনুপ্রাণিত করেছে। যেমন গ্রীষ্মে গিয়ে দেখেছি যে সেখানে তো অ্যাব্রোথেব্রো সবকিছু, সমতল ভূমি নেই বলেই চলে, যে পাহাড়ের খাজে খাজে ঘর বাড়ি ঢালে, সামান্য একটু অল্প কৃষি জমি, সেখানে মানুষ কিভাবে কষ্ট করে ফসল ফলাচ্ছে। তবে সেখানে আমাদের মতো ধান, কাউন, গম ইত্যাদির চেয়ে সেখানে অলিভ এবং অন্যান্য ফল জাতীয় ডুমুর ইত্যাদি এগুলো অর্থকরী ফসলের চাষ বেশি। তো প্রতিকূলতাকে তারা কিভাবে জয় করে অগ্রসর হচ্ছে ইউরোপের দেশ থেকে সেটা দেখেছি। আমি তুরস্ক সফরে গেছি, সেখানে আমাকে টাচ করেছে তাদের ঐতিহ্য। এই যে রোমান সাম্রাজ্যের ১৫০০ বছর পূর্ব রোমান সাম্রাজ্য, যেটাকে আমরা বাইজেন্টাইন বলি, বাইজেন্টাইন সাম্রাজ্য, সেখানে যে ৪৭৬ অব্দ থেকে এই ১৫৪৩ খ্রিস্টাব্দ পর্যন্ত, এই পর্যন্ত যে অটোমান সাম্রাজ্যের আগ পর্যন্ত তাদের সেখানকার ঐতিহ্য। পরবর্তীতে সেখানে আমাদের অটোমানদের প্রায় ৫০০ বছরের যে মুসলিম শাসন। এই তুরস্ক বলতে গেলে পৃথিবীর যে বর্তমানে মানব সভ্যতার ২৫০০ বছর ইতিহাস পাই, তার ১৫০০ বছরে তুরস্ক কেন্দ্রিক। রোমান সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, এগুলি সেখানে সত্যিক আকার, এগুলি ঘুরে ঘুরে দেখেছি এবং এগুলি আমাকে স্পর্শ করেছে, অতীতের নস্টালজিক আবহে নিয়ে গেছে। আর এটা বেশি স্পষ্টকর কথা হচ্ছে যেহেতু আপনি সাহিত্যের স্টুডেন্ট, আমাদের সাহিত্যের তবে আবার আমি যখন কোরিয়াতে গেলাম, সেখানে দেখলাম যে তাদের যে প্রফেশনালিজম, কোরিয়া কিন্তু খুব বেশি দিন আগে উন্নত হয়নি। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বিভক্ত হলো, সেখানে এই যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে, নিয়মতান্ত্রিকতার মাধ্যমে এবং মিতব্যয়িতা এবং সংযম, এগুলোর মাধ্যমে কোরিয়া কিন্তু এখন অনেক অনেক উন্নত। তারা কয়েকটা জিনিসকে ধরে অগ্রসর হয়েছে দেখেছি। সেখানে আমি ১০ দিন ছিলাম কোরিয়াতে, এবং কোরিয়ার রাজধানী সিউল থেকে বিমানে নেমে সোজা দক্ষিণ দিকে ৫৫০ কিলোমিটার গেছি আমরা। সেখানে কিছু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশের কিছু সরঞ্জাম আমদানির জন্য একটা ওয়ার্ক অর্ডার দেওয়া হয়, এবং যে কারখানাগুলো তৈরি হবে এটা পরিদর্শনে যাই আমরা। পরিদর্শনের জন্য গেলে আমাদের চোখ খোলা ছিল। আমরা ওই কারখানা পরিদর্শনের আগেও যখন সড়ক পথে গেছি, ভ্রমণ করেছি এই ৫৫০ কিলোমিটার, তখন এই কোরিয়ার যে ভূপ্রকৃতি, তাদের যে উন্নয়ন ভাবনা, তাদের যে কর্মস্পৃহা, কর্মপ্রবাহ, এগুলি দু চোখ বলে দেখেছি। দুজন খাইতে গেছি, তাদের সাথে কথা বলেছি, হোটেলে যেখানে ছিলাম তাদের সাথে কথা বলেছি, তাদের যে চিন্তা চেতনার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করেছি। যে ৩টা জিনিসের কথা আমি এখানে বলবো, সেটা হলো একটা তাদের সংযম, অপপেট, এটা তাদের মধ্যে নেই বলেই চলে। আর একটা হলো কঠোর পরিশ্রম, তারা খুব পরিশ্রমী জাতি। আর দ্বিতীয়ত হলো আইন এবং শৃঙ্খলার প্রতি তাদের গভীর শ্রদ্ধা। প্রত্যেকটা মানুষ আইন মেনে চলে। আমরা এই ৫৫০ কিলোমিটারের মধ্যে কোথাও ট্রাফিক জ্যাম স্পর্শ করেনি, এবং সেই সাথে এই রাস্তায় সবাই এত সুশৃঙ্খল ভাবে চলতেছিল যে মনে হচ্ছিল সব জন্য একেবারে একটা অদৃশ্য কোন শক্তির ইশারায় সবকিছু চালিত হচ্ছে, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। এটা আমাদের জন্য শিক্ষা। স্যার, আপনি যে বলছেন যে ওই কৃষির বিষয়টা নিয়ে আমি একটু জানা ছিল, সেটা হচ্ছে যে আমাদের দেশ তো, আপনি যে তুরস্ক বা অন্যান্য দেশের কথা বললেন, ওইখানের চেয়ে তো আমাদের জমি অনেক ফার্টিল। আমাদের কিন্তু আমাদের দেশের যে সমস্যাটা হচ্ছে, আমাদের দেশের সমস্যাটা যেমন আপনি ওই সৌদি আরব বা বাইরের অন্য কোনো দেশে একটা আমের বিচি লাগাতে গেলে আপনার এশিয়া থেকে মাটি নিতে হবে, চায়না থেকে মেশিন নিতে হবে। কিন্তু আমাদের দেশে একটা আমকে একটা বিচিটা ফেলে দিলে একটা গাছ হয়ে যায়। এত ফার্টাইল ল্যান্ড আমাদের। কিন্তু আমাদের দেশের একটা টেন্ডেন্সি আছে যে ছেলেটা বোকাশোকা হাবাগোবা বা পড়াশোনা করে না, তাকেই কিন্তু কৃষিকাজে নিয়োজিত করে। এখন যে হাবাগোবা, ও কৃষিকাজে কি ডেভেলপটা করবে? তো সেক্ষেত্রে প্রাথমিকভাবে বক্তব্যের সাথে একমত, তবে থিংস আর চেঞ্জিং। এখন সবাই কিন্তু পড়াশোনা করে
চাকরি করতে হবে এই ভাবনাতে আর কিন্তু নেই। আমাদের শাইখ সিরাজের সেই কৃষি ভাবনা, হৃদয়ে কৃষকের কথা, মাটি ও মানুষ, এই সমস্ত অনুষ্ঠান আমরা দেখি এবং অতীতেও দেখেছি। অনেক শিক্ষিত ছেলেপেলে তারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তারা চাকরির পিছনে হন্যে হয়ে না ঘুরে তারা কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগের সাথে সামিল হচ্ছে। কেউ মাছ চাষ করতেছে, আমাদের দৃষ্টান্ত স্থাপন করতেছে, কেউ সৌদি আরবের খেজুর চাষ করতেছে, কেউ স্ট্রবেরি চাষ করতেছে। এখন তো বিশেষ করে খামার, মাছের খামার, বৈজ্ঞানিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে মাছ চাষ, মুরগি চাষ, মুরগির ডিম উৎপাদন, মাংস উৎপাদন, ব্রয়লার এবং লেয়ার, এগুলি তো ছড়িয়ে ছিটিয়ে গেছে। মাংস উৎপাদনে, মাছ উৎপাদনে, মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ তো 3-4 নম্বরে। এই কয়েকটা দিক থেকে আমরা তো একেবারে বিশ্বে প্রথম দিকে আছি। আমরা পশু মাংস উৎপাদন, প্রোটিনের চাহিদা মেটানোর ক্ষেত্রে মুরগির ডিম, মাংস ইত্যাদি এগুলো আমরা করতে পারতেছি। এগুলো কিন্তু কেন সম্ভব হচ্ছে? কিছু শিক্ষিত লোকজন, কিছু শিক্ষিত ছেলে পেলে তারা চাকরির পিছনে না ঘুরে তারা এন্টারপ্রেনারশিপ যেটাকে বলে, তারা উদ্যোগী হয়েছে। একদিকে দেশের অর্থনীতিতে যারা ভূমিকা রাখতেছে, বিজ্ঞান এবং প্রযুক্তির ছোঁয়াটা পাচ্ছে, আমাদের কৃষিটা সমৃদ্ধ হচ্ছে, যেটা কোরিয়ার কথা বললেন, তুরস্কের কথা বললেন, যেখানে কৃষিতে যান্ত্রিকতা চলে গেছে। সেই সাথে এরা বেকারত্বের অনেকটা বোঝা লাঘব করতেছে। অনেক তরুণ তাদের এই সমস্ত উদ্যোগে সামিল হচ্ছে, বেসরকারি খাতে চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে। এই সমস্ত কারণে কিন্তু বর্তমানে আমাদের সরকার শুধু 18% চাকরি দেয়, আর 82% চাকরি কিন্তু এখন বেসরকারি খাতে। যদি এখানে শিল্প কারখানা বড় বড় হেভি ইন্ডাস্ট্রি রয়েছে, কিন্তু এই যে কৃষি, তারপরে প্রাণীজ খাত ইত্যাদি খাতে যে উদ্যমী শিক্ষিত তরুণরা কাজ করতেছে, এদের ভূমিকাও কিন্তু একেবারে কম না। স্যার, এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ 10% বা 5% এরকম কাজ করতেছে কৃষি ক্ষেত্রে, কিন্তু আমাদের যে ট্র্যাডিশন বা আমাদের যে স্টুডেন্টরা তারা কিন্তু মানে চাকরি করার মানসিকতা নিয়ে লেখাপড়া করে, স্টাডি করে। মানে তারা যে প্রত্যেকটা স্টুডেন্টের একটা ড্রিম কি, সে অনার্স মাস্টার্স কমপ্লিট করবে, সে একটা মানে বিসিএস ফেস করবে বা ব্যাংক জব করবে, এরকম একটা টেন্ডেন্সি থাকে। তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার এরকম কোনো পরামর্শ আছে কিনা যে আমাদের এডুকেশন সিস্টেমে এই যে উদ্যোক্তা হওয়ার জন্য মানে এমন মানে আমাদের কারিকুলামে এরকম যুক্ত করা যায় কিনা, বা এরকম চেঞ্জ হলে কেমন হয় আর কি, যে তারা আপনি অত্যন্ত চমৎকার একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন। এটা হলো কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, ব্যবহারিক শিক্ষা। এখনো পর্যন্ত আমাদের দেশে কারিগরি শিক্ষার হার মাত্র 14%। কিন্তু একটা ইকোনমিকে টেক অফ স্টেজে নিয়ে যেতে হলে সর্বোচ্চ 70% পর্যন্ত কারিগরি শিক্ষা দরকার আছে। আমাদের যে সরকারের লক্ষ্য 2020 সালের মধ্যে এটা 20% উন্নীতকরণের আমাদের লক্ষ্য ছিল, এবং 2030 সাল যখন আমরা এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে 17টা লক্ষ্য পূরণ করবো, তখন ছিল 30%। আমরা 20 সালে তো আমরা লক্ষ্যটা পূরণ করতে পারিনি, তখন সরকার ইতিমধ্যে চেষ্টা করে যাচ্ছে 100টা উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান একটা পাইলট প্রজেক্টের মাধ্যমে হচ্ছে, অন্যান্য আরো প্রতিষ্ঠান হবে। আমার প্রস্তাব হলো, চিন্তা হলো যে আর নতুন করে কোনো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ স্থাপন করার প্রয়োজন নেই। এখন বেশি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে গড়ে তুলতে হবে? প্রত্যেকটা ইউনিয়নে, আমি বরিশাল থাকতে জেলা প্রশাসক হিসেবে এটা আমি অনেক সরকারের সিনিয়র মন্ত্রীর সাথে তুলে ধরেছি। আপনার মনে থাকার কথা, ফেব্রুয়ারি মাসের 10 তারিখে যখন এসএমই মেলা হয়, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, বঙ্গবন্ধু পার্কে 2018 সালে যখন এটা আমরা উদ্বোধন করি, মাননীয় তৎকালীন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু স্যার ছিলেন আমাদের প্রধান অতিথি, আমি ছিলাম সভাপতি, মাননীয় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু স্যার ছিলেন এটা প্রধান অতিথি। একটা অনুষ্ঠানের সূচিতে আপনি জানেন, প্রধান অতিথি আগে বক্তব্য দেন, পরে দেন সভাপতি। আমি জেলা প্রশাসক হিসেবে যখন আমার এই ভাবনার কথা তুলে ধরলাম, মাননীয় শিল্পমন্ত্রী অত্যন্ত বিরল একটা দৃষ্টান্ত স্থাপন করে বললেন যে আমি আর বসে থাকতে পারলাম না, যদিও সভাপতির আগে আমি বক্তব্য শেষ করেছি, আমাকে আবার উঠতে হইল। উঠে সেরে আমার বক্তব্য সমর্থন করে তিনি আবার বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা কি ছিল? যে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে কারিগরি স্কুল স্থাপন করতে হবে, ছেলেমেয়েরা নিজের বাড়িতে ঘুমাবে, মেস ভাড়া লাগবে না, নিজের মায়ের হাতের রান্না খাবে, মেসের খরচ দিতে হবে না, পায়ে হেঁটে স্কুলে যাবে, যাতায়াত ভাড়া দিতে হবে না। অর্থাৎ তারা বাড়িতে থেকে বিনা খরচে তারা
অষ্টম শ্রেণী পাশ করার পর একটা ট্রেডে ভর্তি হইয়া এসএসসিটা যখন পাশ করলো, সে শুধু শিক্ষিত না, সে একটা কাজও জানে। বাট একটা ছেলে যখন বাংলাতে বা ইংরেজিতে বা অর্থনীতিতে মাস্টার্স পাশ করলো, সে কিন্তু শিক্ষিত, কিন্তু সে কিন্তু কোনো কাজ জানে না, সে বেকার, সে দেশে বোঝা। কিন্তু যে ছেলেটা অষ্টম শ্রেণী পাশ করার পরে কাঠের কাজ অথবা ওয়েল্ডিং অথবা কম্পিউটারের একটা ট্রেড নিয়ে কাজ করলো, অন্য কিছু ডাইং এর কাজ করলো, সে কিন্তু কাজ জানে। এসএসসি পাশ করার পরে কিন্তু সে অদক্ষ না, সে সেমি দক্ষ, সেমি স্কিল। আচ্ছা, দ্বিতীয় প্রস্তাব হলো এইখান থেকে যারা পাশ করে যাবে তাদের অনেকেই ছোটখাটো কাজ করবে, আর বাকিরা উচ্চশিক্ষার জন্য যাবে কারিগরি কলেজে। প্রত্যেকটা উপজেলায় আমার প্রস্তাব ছিল একটা করে কারিগরি কলেজ করতে, যাতে করে নিজের বাড়িতে থেকে উপজেলায় গিয়া, সাইকেলে গিয়া, ভ্যানে গিয়া তারা কলেজটা পাশ করবে, এবং প্রত্যেকটা জেলাতে একটা করে কারিগরি বিশ্ববিদ্যালয় থাকবে, যাতে তাদেরকে দূরে গিয়ে পড়াশোনা করতে না হয়। এই কারিগরি শিক্ষার সুফল কি? প্রথমে যে তাকে সরকারি চাকরির পিছনে দৌড়াতে হবে না। দ্বিতীয় হলো বিদেশে যে আমাদের জনশক্তি আমরা রপ্তানি করি, বাংলাদেশের 1,10,00,000 লোক 127টা দেশে কাজ করতেছে। কতগুলো? 1,10,00,000। 18 কোটি মানুষের দেশ, 16 কোটি একটু বেশি মানুষের দেশে 1,10,00,000 লোক 127টা দেশে কাজ করতেছে। তারা প্রতি বছর $15 বিলিয়ন আয় করতেছে। তারা হলো আনস্কিল, এবং কিছু লোক মাত্র সেমি স্কিল, বাকি সব স্কিল। যদি এদেরকে স্কিল লেভেল রূপান্তরিত করা যায়, তারা প্রায় $120 থেকে $130 বিলিয়ন প্রতি বছর আয় করতে পারবে। তাহলে বিদেশে এই দক্ষ শ্রমিকদের গেলে একদিকে তাদের কাজের জন্য তাদের চাহিদা বেশি থাকবে, সহজে কাজ পাবে, স্বল্প খরচে। দ্বিতীয়ত, এই যে অনেক শ্রমিক বিদেশে গিয়ে কাজ পায় না, রাস্তায় ঘুরে ঘুরে বিদেশের কারাগারে পচে গেলে মরে, আপনারা পান, খবর পান, অবমুদ্র শহর পাড়ি দিতে যে অনেক লোক মারা যাচ্ছে। তারা যখন স্কিলড লেবার হবে, তখন তাদের এই হেলাফেলা থাকবে না, তখন তাদের চাহিদা থাকবে। সর্বশেষ, যদি কেউ কারিগরি শিক্ষা শিক্ষিত হয়, তাকে আদৌ চাকরির পিছনে বা বিদেশে যেতে হবে না। কি করবে? একটা উদ্যোগে ব্যাংক ঋণ পাওয়া যায়, দেশের অর্থনীতির সক্ষমতা অনেক বৃদ্ধি পাইছে, যে কোনো একটা ইনিশিয়েটিভ নিয়ে নিজে একটা উদ্যোগ নিবে, সে দেশের প্রোডাকশনে ভূমিকা রাখবে, নিজের বেকারত্বের বোঝা কমাবে, এবং অন্য 10 জনকে সে আরো চাকরি দিবে। তাহলে দেখেন, এই সাধারণ শিক্ষা উচ্চ শিক্ষিত হইয়া বাবা মার অর্থ খরচ করিয়া পরে চাকরির বাজারে চাপ সৃষ্টি করা এক জিনিস, আরেকটা হলো কারিগরি শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা। আপনি যে বললেন যে শিক্ষার ব্যাপারে আমার সাজেশন এটাই, কারিগরি শিক্ষাকে বেশি করে গুরুত্ব দিতে হবে, এবং এটাকে দুই ভাবে করতে হবে। একটা আমি বললাম কিভাবে, নতুন শিক্ষা প্রতিষ্ঠান, অধিকাংশই হবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। আর দ্বিতীয় আরেকটা হলো, বর্তমানে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, স্কুল কলেজ বন্ধ তো করে দেওয়া যাবে না, এগুলো অনেকে চাকরি করে এখানে। এইখানে করতে হবে কি, বেশি করে কারিগরি সাবজেক্ট খুলতে হবে সাধারণ শিক্ষার পাশাপাশি। তো এইটাকে করতে হবে মডিফিকেশন। আর নতুন শিক্ষা প্রতিষ্ঠান যা হবে, এগুলি প্রায় সবই হবে বিশেষ ব্যতিক্রম ছাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে বাংলাদেশের এই জনসংখ্যাকে জনসম্পদের উপর নির্ভর করে। আর আপনি জানেন, 4টা জিনিস: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ম্যানেজমেন্ট। লেবার এবং ম্যানেজমেন্ট দুইটাই মানুষের দ্বারা, এক ল্যান্ড আর ক্যাপিটাল ছাড়া। এন্ড ম্যানপাওয়ার ইজ অলসো এ গ্রেট ক্যাপিটাল। স্যার, আপনাকে বরিশালবাসী এখনো খুব ভালোবাসে, এবং আপনার অনেক ভক্তরা কমেন্ট করছে। আপনি অনুমতি দিলে আমি কিছু কমেন্ট করতে পারি? শুনি। আচ্ছা, আলামিন হোসেন বলছে কনগ্রাচুলেশন স্যার। আর নাহিদ কনগ্রাচুলেশন স্যার, অনেকগুলোই কনগ্রাচুলেশন স্যার। আর আরেকজনকে স্যার আপনাকে ভালোবাসা জানাইছে, মানে সে আসলে তার ফেসবুক আইডি আমরা দেখতে পাচ্ছি না, হয়তো সে স্ক্রিনার কি করে নাই। শেখ নাইমুল হাসান টুটুল বলেছেন অভিনন্দন স্যার। তারপর আর একজন লেখছে স্যার আমাদের ডিপার্টমেন্টের গর্ব। মেবি আপনার ফায়ার সার্ভিসে সে জব করে আর কি। আমাদের নিয়ে অনেক কাজ করেছেন স্যার। সম্ভবত ওই যে সাংস্কৃতিক অঙ্গনের কথা বললেন না বরিশালের, আমার মনে হয় এই ভাই হয়তো বা সাংস্কৃতিক অঙ্গনের কেউ।
শুভ উদ্যোগ, এগিয়ে যাও ইমন, এগিয়ে যাক বিএম কলেজ রক অ্যান্ড রোল। থ্যাংক ইউ আপনাকে। জি আসিফ পাশে, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন স্যার। আলামিন আমাদের ফায়ার ফাইটার। তাই বরিশালের প্রতি ভালোবাসা জানতে চাই স্যার। এইটা কোশ্চেন করছে যে আপনার বরিশালের প্রতি ভালোবাসাটা কেমন ছিল, বা বরিশাল কথা। বরিশালের প্রতি আমার ভালোবাসা অসীম, অপরিমেয়, অনন্ত, সীমাহীন এবং অবিরাম। কাল যেমন নিরবধি বয়ে চলে, নদীর গতির যেমন চলার কোনো শেষ নেই, সাগরে গিয়ে মেশে, তেমনি বরিশালের প্রতি আমার ভালোবাসা, বরিশালের প্রতি আমার দরদ, বরিশালের মানুষের প্রতি আমার শ্রদ্ধা, বরিশালের মানুষের প্রতি আমার শুভকামনা, এটা অফুরন্ত ছিল, আছে, থাকবে। সৈয়দা তানি আমাদের এডমিন প্যানেলের সদস্য, উনি হচ্ছে স্কুল শিক্ষিকা, সম্ভবত বরিশাল কালেক্টরেট স্কুলে জব করে। বরিশালের চাকরি জীবনের অভিজ্ঞতা নিয়ে কথা শুনতে চাই স্যার। বরিশালের চাকরি জীবনের অভিজ্ঞতা আমার খুবই সুখকর। আপনারা জানেন যে একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে আমি বরিশালে জেলা প্রশাসনের দায়িত্ব গ্রহণ করি। আগল জেলার তৎকালীন উপজেলা নির্বাহী তারিক সালমানের একটা বিষয়ে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৎকালে প্রশাসনিক কিছু পরিবর্তন হয়। তাৎক্ষণিকভাবে আমাকে 24 ঘন্টার নোটিশে বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং আমি সেখানে চলে যাই। একটা ভোলেটাইল সিচুয়েশন ছিল, সাংবাদিকদের মধ্যে কিছুটা হেজিটেশন ছিল। আমি অত্যন্ত স্মুথলি সবকিছু আমার নিজের নিয়ন্ত্রণে আনি, সকলের সহযোগিতায়। মানুষ বুঝতে পারে যে এখানে আজ কিছুই হয়নি। এটা ছিল আমার শুরু, এটা একটা ভালো অভিজ্ঞতা, যে একটা উত্তপ্ত পরিস্থিতিকে আমি অত্যন্ত সুন্দরভাবে নিজের অনুকূলে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে বরিশালের মানুষের প্রতি কৃতজ্ঞতার আমি সহযোগিতা করেছি। দেখেছি যে কেউ যদি ভালো মন নিয়ে বরিশালের কাজ করার জন্য এগিয়ে আসে, সে সহযোগিতা পায়, সমর্থন পায় এবং মানুষ পাশে থাকে। তারপরে কয়েকটা উদ্যোগের কথা না করলেই নয়, বরিশালের কালেক্টরেট স্কুল, এটা আমার সময়েই, সেখানে 48 শতক জমি, এই বরিশাল যে অডিটোরিয়ামটা আছে সার্কিট হাউসের কাছে, 10,54,00,000 টাকা এটার বাজার মূল্য ছিল। আমি মাত্র 1 মাসের প্রচেষ্টায় 1001 টাকা প্রতীকী মূল্যে সেই বরিশালের কালেক্টর স্কুলের জমিটা একদম রেজিস্ট্রি করে, সাবকবলা করে, মিউটেশন করে কালেক্টর স্কুল দিয়ে আসতে পারি। কালেক্টর স্কুলের জন্য আমরা শিক্ষক নিয়োগ দেই এবং কালেক্টর স্কুলের জন্য আমরা 3য় শ্রেণী এবং 4র্থ শ্রেণীতে ছাত্র ভর্তি করার আমরা অনুমোদন লাভ করি। সবচেয়ে বড় কথা, আমরা জেলা স্কুলের একটা ধার করা ভবনে ধার করা আসবাবপত্র দিয়ে বরিশালের কালেক্টর স্কুল চলছিল। বরিশালের অন্যতম সেরা শিল্প প্রতিষ্ঠান যে অপসনিন আছে, সেই অপসনিন গ্রুপের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তারা 200 জোড়া কাঠের বেঞ্চ এই বরিশালের কালেক্টর স্কুলকে দেয়। আমার আহ্বানে সাড়া দিয়া, তাদের হয়তো বিশ্বাস ছিল যে এই জেলা প্রশাসকের পক্ষে এই স্কুলকে এগিয়ে নেওয়া সম্ভব বা এখানে আস্থা রাখা যায়। আমি তাদের কাছে বেঞ্চ চাই, আমি তাদেরকে স্পেসিফিকেশন এবং নমুনা দেই, কিন্তু আমি টাকা হাতে নিই, দোকান ঠিক করে দেই। সেখানে তারা 200 জোড়া বেঞ্চ আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের তদারকিতে বানাইয়া কালেক্টরেটে দেয়। তার দাম ছিল 62 লক্ষ টাকা। এই দুটো কাজ আমি কালেক্টর স্কুলের জন্য করি। 2টা পানি শোধনাগার ছিল, জানেন, যে নদীতে ভেঙে যাচ্ছিল, চালু হচ্ছিল না, একটা বেলতল, একটা রূপাতলি। আমি 2টাই চালু করতে সক্ষম হই। 55 কোটি টাকা ব্যয় সাপেক্ষ 2টা পানি শোধনাগার, 3.5 কোটি লিটার বিশুদ্ধ পানি প্রতিদিন বরিশালবাসী পাওয়ার কথা। আমি গিয়ে দেখি প্রায় 1.5 বছর ধরে এটা পড়ে আছে। কেন পড়ে আছে? যে এটা পরীক্ষামূলকভাবে চালু করার জন্য বিদ্যুৎ সংযোগ দরকার, বিদ্যুৎ সংযোগ দেওয়া যাচ্ছে না। কেন দেওয়া যাচ্ছে না? সেখানে 20 কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি, 27 কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি। 27 কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রেখে অজুপাটিকু মানে দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিভাগ বিল দিচ্ছিল না। আমার ব্যক্তিগত প্রচেষ্টায় বিদ্যুৎ সচিবের সাথে ঢাকায় কথা বলে চিঠি লিখে আমি 27 টাকাও পরিশোধ না করে আমি বিদ্যুৎ সংযোগ দিই মাত্র 3 দিনের মধ্যে, এবং পরীক্ষামূলকভাবে 6 মাস ট্রায়াল দিয়া পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যখন এই পানির প্লান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি বরিশাল মানুষের সুপেয় পানি নিশ্চিত বিধানের জন্য চালু করার উদ্যোগ গ্রহণ করে, সৌভাগ্যক্রমে তখন আমি ইতিমধ্যে সরকারের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়ে যাই এবং আমার বদলির আদেশ হয়ে যায়।
এই যে পদোন্নতি পাওয়া এবং বদলির আদেশ হওয়ার মাঝখানে 1 মাস আমি অতিরিক্ত সময় বরিশালে ছিলাম। এই সময়ের ব্যবধানে আমি এই দুটোর উদ্বোধন করে দিয়ে আসি। এই সিটি কর্পোরেশন আবুল হাসনাত আব্দুল্লাহ বরিশালের রাজনৈতিক অভিভাবক, শহীদ আব্দুর রব শ্রেণীবাতের কৃতি সন্তান, স্বাধীনতা যুদ্ধ যারা জীবন দিয়েছেন, স্যারের কাছে গেছিল এই দুটো উদ্বোধন করার জন্য। স্যার বলেছেন যে জেলা প্রশাসক এই দুটো চালু করার ব্যাপারে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে, তাকে দিয়ে তোমরা করে ফেলো। আমি গভীর শ্রদ্ধা জানি আবুল হাসনাত আব্দুল্লাহ স্যারের প্রতি। আমি এই দুইটা উদ্বোধন করে দিয়ে আসছি। এখন বরিশালের মানুষ প্রতিদিন 3.5 কোটি লিটার বিশুদ্ধ পানি পাচ্ছে। আরেকটা উদ্যোগ বলবো, পানি উন্নয়ন বোর্ডের এলাকার ভিতরে মুক্তিযুদ্ধের স্মৃতির কিছু বিষয় আছে, 4টি বাংকার এবং একটি টর্চার সেল। এখানে সিটি কর্পোরেশন 31 কোটি টাকা ব্যয় সাপেক্ষ এগুলো সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে, কিন্তু পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করবে না সিটি কর্পোরেশন করবে, এই রশি টানাটানিতে এটার বাস্তবায়িত হচ্ছিল না। কিন্তু আমি এমন ভাবে উদ্যোগ নিলাম যে আমি এটা করে ছাড়বো, এবং 2018 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মাহেন্দ্রক্ষণে আমি এটা সংস্কার কাজে শুরু করে দিয়েছি এবং এটা বর্তমানে হয়ে গেছে। আর বাংলাদেশের একমাত্র স্বশিক্ষিত মৌলিক দার্শনিক আরজ আলী মাতব, তার বাড়ি বরিশাল সদর উপজেলার সরবারি ইউনিয়নে। মজার ব্যাপার হলো, একদিকে ধর্মীয় আদর্শের অনুসারী চরমনের পীর, ঠিক নদীর বিপরীত পারে হইল আমাদের সেই স্বশিক্ষিত একজন প্রচন্ড রূপে ধর্ম নিরপেক্ষ, আর একজন গভীর ভাবে ধর্মের প্রতি দেখো আরজ আলী মাতব্বরের বাড়ি পর্যন্ত নদী সুই সুই অবস্থা। আমার প্রচেষ্টায় এবং তৎকালীন পানি সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব, বরিশালের কৃতি সন্তান, বরিশালের গৌর নদীর ছেলে, আমার ব্যাটসম্যান তোফাজ্জল, তার সহযোগিতায় সেখানে 331 কোটি টাকা ব্যয় সাপেক্ষ 4.5 কিলোমিটার নদীর পার রক্ষা বাঁধ আমরা প্রকল্প পাশ করে ফেলছি। এখন আরজ আলী মাতব্বরের বাড়ি, এই স্থাপনা, এটা নদীগর্ভে বিলীন হবে না। এটা আমার একটা ভালো লাগার কথা। আরেকটা শুনলে খুশি হবেন, এখন বরিশাল অধিকাংশ মানুষ এটা জানে না। সেটা হলো, বরিশাল যখন কোনো কিছু দেখতে যায় মানুষ চাহারে যায়, শেরে বাংলার জাদুঘর দেখতে, গঠিয়া মসজিদে যায়, এবং যারা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন দুর্গাসাগর দিঘিতে যায়। আরজ আলী মাতব্বরের কথা তারা শোনে কিন্তু যেতে পারে না। মাত্র 12 কিলোমিটার রাস্তা, 7 কিলোমিটার সেখানে পাকা, বাকি 2-2.5 কিলোমিটার ইটের সোলিং করা, বাকিটা কোনো রাস্তাই নেই। খানিকটা গাড়িতে, খানিকটা মোটর সাইকেলে, বাকিটা হেঁটে যেতে হয়। কে যাবে সেখানে বলেন? আমি সেখানে রাস্তা করার জন্য 24 ফিট প্রশস্ত মাটির রাস্তার প্রকল্প পাঠিয়ে এসেছি। ওইটা পাশ হইলে 18 ফিট উপরে প্রশস্ত এলজিডি রাস্তা হবে। এই 4টা দর্শনীয় স্থান দেখার পাশাপাশি দর্শনার্থীরা আরজ আলী মাতব্বরের বাড়ি পর্যন্ত চলে যাবে, এবং যেখানে একটা লাইব্রেরি এবং সংস্কার কাজের জন্য ওইখানে আবার 2.5 কোটি টাকার আরেকটা প্রকল্প আমরা পাশ করে এসেছি, ওটাও পেয়ে যাবে। এবং বরিশাল সার্কিট হাউসে যে সমস্ত সরকারি বেসরকারি অতিথিরা আসবে, তারা এসেই যাতে পুরা বরিশাল এলাকায় কোথায় কি আছে, এটার ইতিহাসটা কি, ওই রায়পাশা করাপুরের মসজিদ ইত্যাদি, এগুলি যেন লোকজনকে জিজ্ঞেস করতে না হয়, সেখানে এক নজর তাকাই দেখতে পারে। এরকম 24টা দর্শনীয় স্থানের নাম, সংক্ষিপ্ত বর্ণনা, ছবি, দূরত্ব, কিভাবে যাওয়া যাবে, এটা সার্কিট হাউসে আমি স্থাপন করেছি, যাতে মানুষজন এটা দেখতে পারে। স্যার, বরিশালবাসীর পক্ষ থেকে আমি আপনাকে সেলুট জানাচ্ছি। মানে চরম শ্রদ্ধা, আপনার প্রতি আমার ভালোবাসা আগে থেকেই ছিল, কিন্তু এই মানে কিছু জানতাম যে আপনার উন্নয়ন কর্মকাণ্ড কিছু জানতাম, কিন্তু আজকে অনেক কিছু শুনলাম। স্যার, আমরা আরো কিছু কমেন্ট করি, কারণ আপনার অনুরক্ত বা আপনার ভালোবাসার মানুষ অনেক, বরিশালবাসী আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমাদের একজন এসে বরিশালের প্রতি ভালোবাসা স্যারে তো বললো। তারপর আপনার কাছে একটা আবৃত্তি শুনতে চাই, স্যারের কাছে আমরাও 2-3টা আবৃত্তি শুনবো, সেটা অনুষ্ঠানের শেষ দিকে। আবৃত্তি করতে করতে আমার কণ্ঠের সুর ধীরে ধীরে মিলিয়ে যাবে এই ধারে, আর আমিও হারিয়ে যাব এই ক্যামেরার আওতার বাইরে শেষ দিকে। তারপর ভালো লাগানো স্যার আপনার কথাটা, ভালো লাগলো আপনার কথাটা। আরেকজন কাছে স্যার ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, বরিশাল ল কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। এই চমৎকার একটা বিষয় নিয়ে আসছেন, বরিশাল ল কলেজটা জি
আনলফুলি চালিত হচ্ছিল। সেখানে প্রিন্সিপাল অবসরে যাওয়ার পরে একজন শিক্ষক প্রথমে নিজে নিজে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব নেন, আবার নিজে নিজেই প্রিন্সিপাল হয়ে যান। এখন বুঝুন কথাটা, সেখানে 850 শিক্ষার্থী ছাত্রছাত্রী। বাংলাদেশে এত বড় ল কলেজ খুব কম আছে, নাইট কলেজ অবশ্য। পুরা বিশৃঙ্খলা, ছাত্রছাত্রীদের বেতনের টাকা কোথায় যেত, কোথায় জমা হইতো, কে বেতন দিত, তার কোনো হদিস ছিল না। আমি এটাকে হাতে নেওয়ার জন্য বরিশালের রাজনৈতিক অভিভাবক আমার পরম শ্রদ্ধা আবুল্লাহ স্যারের স্বর্ণপন্ন হইলাম। স্যার বললেন যে ডিসি সাহেব আপনি এগিয়ে যান, আমার পূর্ণ সাপোর্ট থাকবে। তরুণ মেয়র সাদিক আব্দুল্লাহ ভাইয়ের সাথে পরামর্শ করলাম, উনি সমর্থন দিলেন। তৎকালীন উজিরপুরের এমপি তালুকদার ইউনুস, তার সাথে কথা বললাম। সদরের এমপি জেবুন্নেসা আফরোজের সাথে কথা বললাম। সকলের সমর্থন নিয়ে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অত্যন্ত প্রগতিশীল লোক ডক্টর হারুনুর রশিদ স্যার এবং বাবুগঞ্জে বাড়ি কলেজ পরিদর্শক শাহিদ ভাই, এই দুজনের সাথে কথা বলে আমি উদ্যোগ নিলাম। আমি কোন আইন কানুনের নীতি নিয়মের ধার না ধরে কোন ধরনের আইন কানুনের আমি ধারে কাছে গেলাম না। আমি এমন কিছু উদ্যোগ নিলাম যে আমি কলেজকে ভালো করব। তখন বরিশালের 5 জন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি, একজন আছে ইকবাল, মানবেন্দ্র ঘটক বেল, মহিউদ্দিন মানিক, বীর মুক্তিযোদ্ধা, তারপর আমাদের হোসেন চৌধুরী নানা, ওনাকে নিলাম এবং আরো একজনকে নিলাম। সেটা হলো যেহেতু আইন কলেজ বারের ইসমাইল হোসেন নেগামান, ওনাকে নিলাম। নিয়ে 5 জনকে নিয়ে আমাদের 2 জন সরকারি কর্মকর্তা একটা কমিটি করলাম। এটা কোনো সরকারি নীতিমালার আদলে আমি করি নাই, কিন্তু ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে আমি কথা বলেছি, উনি বলেছেন যে আমি শাহিনের কাছে শুনেছি আপনি যেটা করেন ভালোর জন্য করেন, আপনি কাজটা করে শুধু আমাদের কাছে কপি পাঠিয়ে দেন। আমি পরম শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের প্রতি, তিনি আমাকে অনুমোদন দিয়ে দিচ্ছেন। আমি সকল কিছু নিয়মের মধ্যে নিয়ে আসলাম। 25 জন শিক্ষক নিয়োগ দিলাম, সকল লেনদেন ব্যাংকে জমা দেওয়ার ব্যবস্থা করলাম, ছাত্র বেতন একটা কাঠামোর মধ্যে নিয়ে আসলাম, কলেজের জমি দখল হয়ে যেত সেটা দখলে নিয়ে আসলাম, সংস্কারের উদ্যোগ নিলাম, বিভিন্ন দিবস সুন্দরভাবে করার উদ্যোগ নিলাম, বই পুস্তক কিনলাম, আবাসপত্র বানাইলাম, ভবনের সংস্কার করলাম। প্রত্যেকটা কাজ একদম সুন্দরভাবে একটা সুশৃঙ্খল পরিবেশে এই ল কলেজটা রেখে তারপরে বরিশাল থেকে চলে এসেছি। এখন সবকিছু সিস্টেমের মধ্যে চলতেছে। স্যার আপনি যাদের নাম বললেন তারা সবাই কিন্তু বিএম কলেজের স্টুডেন্ট, আর আমাদের এই গ্রুপটা কিন্তু বিএম কলেজ এর সাবেক এবং বর্তমান স্টুডেন্টদের নিয়ে আর কি। আবারও শ্রদ্ধা জানাচ্ছি। 1888 সাল থেকে যে চলে আসছে, এটা এখন পর্যন্ত এই আলু বিতরণ করে যাচ্ছে। বিএম কলেজ আমি কার সাথে ফেসবুকে আলাপ হলে বলি, দ্য হাইয়েস্ট সিট অফ লার্নিং ইন সাদার্ন বাংলাদেশ। দক্ষিণাঞ্চলে ইভেন আয়তন এবং বয়স সকল দিক থেকে, ছাত্র সংখ্যার দিক থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বয়োজ্যেষ্ঠ। স্যার আরো কিছু কমেন্ট করি। বরিশালবাসীর সাবেক সফল জেলা প্রশাসক সব বিষয়ে তার পদচারণা ছিল, আজও বরিশালবাসী তাকে খুব মিস করে। আগামী দিনগুলো খুব ভালো কাটুক স্যার, আপনার সুস্থায়ী ও দীর্ঘায়ু কামনা করি। স্যার বরিশালের মানুষ এখন আপনার কথা স্মরণ করে। আর একজন লিখছে, স্যারের কাছে জানতে চাই বরিশালকে কতটা মিস করে। স্যার অনেকবার বলছে বাংলাদেশের প্রতিটা সেক্টরে আপনার মতো একজন খুবই দরকার। হ্যাঁ অবশ্যই, এরকম সৎ এবং গুণী এবং মানে প্রজ্ঞাশীল বা চিন্তাশীল, মানে আমাদের অনেক অনেক অফিসার আছে কিন্তু ক্রিয়েটিভ না। কিন্তু আপনারা যারা আজকের অনুষ্ঠানটা দেখছেন, যে স্যারের যে আইকিউ বা তার যে থিঙ্কিং, মানে সেটা কিন্তু 100 বছর পরের চিন্তা, মানে আমাদের দেশ 100 বছর পরে কি হবে স্যার কিন্তু আজকে এই অনুষ্ঠানের মধ্যে সেটা বলছে। যদি আপনারা কেউ ক্যাচ করতে পারেন যে আমাদের দেশটা কিভাবে উন্নতি হবে, যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট, আমরা এখন বিদেশে লেবার ট্রান্সফার করতেছি, কিন্তু স্যারের যে ভিশন তাতে আমাদের লেবার না, আমরা সেখানে সায়েন্টিস্ট রপ্তানি করতে পারবো, সেক্ষেত্রে আমরা টেকনিশিয়ান রপ্তানি করতে পারবো, আমরা প্রত্যেকটা কাজে এক্সপার্ট লোক যখন আমরা বহির্বিশ্বে আমরা লেবারটা হিসেবে পাঠাবো, তখন কিন্তু আমাদের দেশটা মানে এই যে জনসংখ্যায় জনসম্পদে রূপান্তরিত হবে। স্যারের কিন্তু এই যে চিন্তাটা, এটা কিন্তু 100 বছর পরে বাংলাদেশে ঘটবে, কিন্তু এই যে 100 বছর চিন্তা স্যার আগে কিন্তু আগেই বলেছে আর কি। এই চিন্তাটা যদি সবাই ভাবে এবং স্যারের মতো সব অনেস্ট মানুষ যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে থাকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে যদি এরকম স্যারের মতো আরো ক্রিয়েটিভ মানুষ থাকে,
আমি বিশ্বাস করি এবং আমাদের দেশটা চেঞ্জ হতে বাধ্য। থ্যাংক ইউ। আপনি ক্রিয়েটিভিটির কথা যেহেতু আসলে এমন একটা কথা বলি, আমাদের দেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে এবং ছেলেরা একসাথে পড়ে, এবং এখনো পর্যন্ত সামাজিক ভাবে মেয়েরা অনেক কিছু তারা সংকোচ বোধ করে। এই যে মেয়েরা স্কুলে যায়, অধিকাংশ স্কুলে বা কলেজে মেয়েদের জন্য আলাদা কোনো বাথরুম নেই, ওয়াশরুম নেই। মেয়েদের জন্য দুটোই দরকার, বাথরুমও দরকার, ওয়াশরুমও দরকার, চেঞ্জিং কর্নার দরকার। অ্যাডোলেসেন্ট থেকে মেয়েদের চেঞ্জিং এর প্রয়োজন হয়। এই মেয়েরা বেশি করে পানি খেয়ে যায় না। কেন পানি খেয়ে যায় না? যে ওয়াশরুমে যাইতে হইলে আলাদা বাথরুম নেই, কোথায় যাবে? কোথাও কোথাও তারা পাবলিকের পার্শ্ববর্তী বাড়িতে যায়, গিয়ে অনেক অঘটনের শিকার হয়েছে অনেকে। এই যে দীর্ঘক্ষণ প্রস্রাব না করা ধরে রাখা শরীরের জন্য ক্ষতিকর, আবার প্রস্রাব করার জন্য উপযুক্ত জায়গা না দিকে পানি কম খাইটা শরীরের জন্য আরো ক্ষতিকর। এই বিষয়টা আমাকে গভীরভাবে নাড়া দেয়। তখন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমি ওয়াশ ব্লক নির্মাণের জন্য সকল ইএনওকে আমি চিঠি দিই। চিঠি দেওয়ার পরে 187টা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি তথ্য পাই যেখানে মেয়েদের জন্য পৃথক ওয়াশ ব্লক নেই, অথচ ছেলে এবং মেয়ে একসাথে পড়াশোনা করতেছে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা পৃথক ওয়াশ ব্লক নির্মাণের জন্য একটা প্রকল্প গ্রহণ করি। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি একজন জেলা প্রশাসক ছিলেন একসময় আমার মতো, আমি তখন জাস্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম, তিনি 2004 সালে কিশোরগঞ্জের ডিসি ছিলেন, ফজলে কবির স্যার। আমি ওখানে ডিসিটা শুনে 2018 সালের ফেব্রুয়ারি মাসে 27শে ফেব্রুয়ারি তিনি সারা বাংলাদেশের ব্যাংকারদের সম্মেলনটা বরিশালে আয়োজন করেন, এবং আমি সেখানে খুব আন্তরিকভাবে সাপোর্ট দিলাম। স্যার অত্যন্ত গর্ব করে বলেন, এই হাবিব আমাদের প্রিয় জেলা প্রশাসক, একসময় আমি যখন ডিসি ছিলাম সে ছিলাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আজকে সে এখানে সব আয়োজন করেছে এবং সারা দিন আমার সাথে সে যা চাবে আমি তাই দিই। আমি আগেই তো স্যারের সাথে কথা বলে গেছি। তো এমন তুমি জানো যে ব্যাংকের কর্পোরেট সেক্টর থাকে, সেখানে সিএসআর যেটাকে বলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড থাকে। এই ফান্ড থেকে আমরা প্রাথমিকভাবে 87টা শিক্ষা প্রতিষ্ঠানে 3,67,000 টাকা করে ব্যয় সাপেক্ষ আমরা এই ওয়াশ ব্লক নির্মাণের উদ্যোগ গ্রহণ করি, এবং বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা ব্যাংকে লিখিতভাবে নির্দেশনা প্রদান করে, এবং পর্যায়ক্রমে এই বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য ওয়াশ ব্লক নির্মাণের ব্যবস্থা করে উদ্যোগ গ্রহণ করে। এটা ছিল আমার আরেকটা। এবং পরীক্ষামূলকভাবে শুরু করি আমি করাপুর মসজিদ যেটা আছে রায় পাশে করাপুর, এই মসজিদের পাশে একটা মাদ্রাসা আছে, ওইটা দিয়ে আমি শুরু করি, ওটা আমি করে দিয়ে আসছি। আচ্ছা স্যার, আরো কিছু কমেন্ট আছে। একজন লেখছে, স্যার আই মিস ইউ, সম্ভবত আপনার ডিসি অফিসের কোনো স্টাফ হবে মেবি। আর আরেকজন লেখছে, স্যার সরকার এত বড় একটা পদের দায়িত্ব পরিচালনা করে উদার মনের মানুষ প্রিয় হাবিবুর রহমান স্যার। এটার কারণ আছে, সে কিন্তু ইংরেজি সাহিত্যের ছাত্র, আর যার ভিতরে সাহিত্য ধারণ এবং লালন করে সে কখনো খারাপ মানুষ হতে পারে না। এই জন্য স্যারকে আমিও খুব রেসপেক্ট করি এবং আমার একজন আদর্শ স্যার বা আইডল ম্যান। আর একজন লেখছে, স্যার মিস ইউ, কনগ্রাচুলেশন স্যার। রেজওয়ান আহমেদ লেখছে, স্যার আমাদের গর্ব। তারপর আরেকজন লেখছে, মেনি মেনি থ্যাঙ্কস স্যার, কনগ্রাচুলেশন। ফায়ার সার্ভিসের জন্য আশীর্বাদ স্যার। সম্ভবত স্যার মাসেল টোসা থেকে মনে হচ্ছে আপনার ডিপার্টমেন্টের। এমনি মনিরুজ্জামান, সুন্দর লাগতেছে ভাইয়া। একবারই দিনাজপুরে আমি আবার ফেসেও চিনি, কার বাড়ি কোথায় সেটাও মনে রাখি। এইটা কিন্তু সবাই করে না, আর যারা মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসে তারাই শুধু ব্রেনে রাখে। এই যে টিভির পর্দাতে আমাদেরকে মানুষ দেখতে পাচ্ছে, হৃদয়ের কিন্তু ক্যানভাস আছে, সেখানে স্ক্রিন আছে। শুধু আমাদের ডিপার্টমেন্টের গর্ব না, আমাদের ডিপার্টমেন্টের প্রাণ, আপনার ডিপার্টমেন্ট থেকে বসে স্যারের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা এখানে না বললেই নয়। এটা যে কি গোল্ডেন কোইন্সিডেন্স আমি কিভাবে বুঝলাম। ফায়ার সার্ভিসের যারা ফায়ার ফাইটার, ফায়ারম্যান, তারা পুলিশ বাহিনীর কনস্টেবল, বিজিবির জওয়ান, আর্মির সিপাহী, মাদকের যারা আছে ওয়াচার, এদের সকলের থেকে এক গ্রেড নিচে ছিল। বাকি সকলে ছিল 17 গ্রেডের। আমাদের ফায়ার ফাইটাররা যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে তারা ছিল 18 গ্রেডের। এই দীর্ঘ 48 বছর এটা হয়নি। অনেকে চেষ্টা করেছে আগে, আমি সকলকে শ্রদ্ধা জানাই, তাদের চেষ্টার প্রতি সম্মান জানাই, বাট যে কোনো কারণেই হোক হয়ে ওঠেনি। বাট আমরা বর্তমান ডিজি আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, যিনিও বরিশালের মাটির স্পর্শধন্য,
আমি যখন বরিশালের জেলা প্রশাসক ছিলাম, আমাদের বর্তমান মহাপরিচালক ব্রিগেড জেনারেল সাজ্জাদ, উনি ছিলেন দেবখালী ক্যান্টনমেন্টের ব্রিগেড কমান্ডার। আমরা বরিশালে একসাথে কাজ করেছি, আবার এখানে একসাথে কাজ করেছি। আজকের অনুষ্ঠানের ব্যাপারে স্যারের আমি সম্মতি নিয়েছি, যদি উনি যেহেতু ভাইস প্রেসিডেন্ট, ডিজি আমি পরিচালক। তো স্যার এবং আমার ওই দুইজনের যৌথ প্রচেষ্টায়, সকলের সহযোগিতায় আমরা সকল স্তর উত্তীর্ণ হয়ে আজকে এই মহেন্দ্রক্ষণে 2020 সালের জুলাই মাসের 9 তারিখে আজকে আমাদের ফায়ার ফাইটাররা এবং তার সাথে সম্পর্কিত আরো 2টা পদ, লিডার এবং নার্সিং অ্যাটেন্ডেন্ট, তারা এক গ্রেড করে উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হইল। আইবাসে, যেটা বর্তমানে ডিজিটাল পদ্ধতির বেতন সিস্টেম, এই আইবাসে তাদের কোড প্রতিস্থাপিত হয়ে গেছে। এই জুলাই মাস থেকে তারা 17 গ্রেডের এবং মাননীত গ্রেডের বেতন পাবে। যে সকল বাহিনীর থেকে যে নিচে ছিল, এখানে 200 টাকা বেতন বৈষম্য, এটা বড় কথা না, এটা একটা প্রতীকী বিষয়। কিন্তু গ্রেডের মর্যাদা এটা টাকা দিয়ে মাপা যায় না। আমার ফায়ার ফাইটাররা এখন মাথা উঁচু করে সব জায়গায় বলতে পারবে আমরাও তোমাদের সঙ্গে। এই আজকে এই ঘটনা ঘটলো এবং এই শুভক্ষণে, মহেন্দ্রক্ষণে আমি আজকে রক এন্ড রোলের সাথে আলাপনে জড়িত হয়েছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সবচেয়ে বড় কথা যে আপনার এই যে ভাইটার নাম ভুলে গেছি, যে আমাকে যে অ্যাসিস্ট করলো, যে আপনার যে টেকনিক্যাল সাপোর্টটা, হ্যাঁ মিজান ভাই, মানে এই যে আমি যে একটা জিনিস সবসময় শুনতাম যে কয়লার দোকানে গেলে মানুষ মানে কয়লা লাগে, আর আতরের কাছে গেলে মানুষের সুঘ্রাণ হয়, যে আপনার স্টাফ গুলোর ব্যবহার এত সুন্দর আর এত অমায়িক। মানে আমি যখনই করেছি তখনই তাদের রেসপন্সটা পাইছি, মানে এইভাবে সেট আপ করো, এই করুন, এইভাবে করুন, মানে এই যে মানে তাদের যে মানে মেন্টালিটি, মানে এরকম স্বতঃস্ফূর্ততা, আমি সত্যি তাকে চেষ্টা করেছি। মানে আপনার মতোই তারা আলোকিত মানুষ, মানে মানে কি বলবো, মানে তার এত প্যাশন। যেমন আমি কালকে থেকে আজকে পর্যন্ত, কালকে দিন কিন্তু উনি পারতেছিল না, আমরা 2 ঘন্টা প্রায় ট্রাই করছি আমরা, কিন্তু সে একটু ধৈর্যচ্যুত হয় নাই। মানে এই ভাইটাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সত্যি রেসপেক্ট, মানে অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করেছে সে, আমি জানি। স্যার আরেকটা, স্যারের জন্য দোয়া করি, স্যার যেন ফায়ার সার্ভিসকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারে। তারপরের জন্য আছে 2জনই আমার প্রিয় স্যার। তারপর স্যার আমাদের গর্ব, স্যারের অবদান বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। ইমন ভাই, প্রোগ্রাম কবে ভালো হইতেছে? সরি, খুবই ভালো হইতেছে, খুবই ভালো হইতেছে। আচ্ছা আচ্ছা। বাদন সরকারি বর্ধমান কলেজ ইউনিটের পক্ষ থেকে শুভকামনা ও ভালোবাসা রইল ভাইয়া ও স্যারের জন্য। থ্যাংক ইউ, আপনাকে ভালোবাসা। স্যারকে দৈনিক দক্ষিণের কাগজ পত্রিকার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। দেশের মানুষের সামনে আমার বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর কথা আমি কোনোদিন বলতে পারবো, কোনোদিন বলতে পারবো না। আরেকজন এসে দেশের মানুষের সামনে আমাদের ডিপার্টমেন্টকে নতুন করে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যারের কণ্ঠ অনেক সুন্দর। হ্যাঁ, স্যারের আবৃত্তি আমরা শুনবো একটু পরে। বেলায়েত, ও ইংলিশ ডিপার্টমেন্ট স্টুডেন্ট, লেখছে আমাদের বরিশাল বিভাগের জন্য ফায়ার সার্ভিসের বিশেষ কোনো সুবিধা দেওয়া যায় কিনা। আসলে মানে আমাদের বরিশালের জন্য মানে স্যার আপনাদের কোনো ইউনিট বা শাখা? বরিশাল তো নদী মাতৃক এলাকা, পানি নদীর সংখ্যা বেশি, এই জন্য সেখানে ডুবুরি ইউনিট, স্বয়ংসম্পূর্ণ ডুবুরি ইউনিট স্থাপন করে অত্যাধুনিক নৌযান, উদ্ধার সামগ্রী এবং ডুবুরির সংখ্যা বৃদ্ধি করার আমাদের পরিকল্পনা আছে। এটা বরিশালের জন্য আমাদের বিশেষ। থ্যাংক ইউ স্যার। বাংলাদেশের প্রতিটা সেক্টরে আপনার মতো একজন মানুষ খুবই প্রয়োজন। অনেক ভালোবাসা ও শুভকামনা রইল প্রিয় হাবিবুর রহমান স্যার। হ্যাঁ, এটা ঠিক। স্যারকে বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে দেখতে চাই। অনেক সুন্দর লাগতেছে ভাইয়া। স্যার অসংখ্য, আপনাকে অনেক মানুষ ভালোবাসে, মানে এত কমেন্ট। আমি আমার অনুষ্ঠানের মধ্যে মনে হয় আজকে সবচেয়ে বেশি কমেন্ট হয়েছে স্যার। আমি অনেক বড় বড় স্টার নিয়ে আসছি, তারপরও মানে মানুষ যে মানুষকে এত ভালোবাসে সেটা আপনার আজকে অনুষ্ঠানটা মানে বেশি আর কি। এটা হলো মূলত আমি মানুষকে ভালোবাসি, এটা একটা কারণ হতে পারে যে হৃদয়ে ভালোবাসা কেন গো দিলে, প্রেম না দিলে যদি বিধিয়ে, পূজার তরে হিয়া উঠে যাবে কুলিয়া, জীব তারে গিয়া কি দিয়ে। সে রবি ঠাকুরের ভাষা।
ভালোবাসার বিনিময় শুধু ভালোবাসাতেই হয়। মানে স্যার আমরা এই অনেকগুলো কমেন্ট কিন্তু করতে পারি না, মানে বরিশালের মানুষ আপনাকে অনেক বেশি ভালোবাসে। আর আপনার কাছে মানে এটা যে কিভাবে আরেকটা ভুলে যেতে পারি, বরিশালের বর্তমান জেলা প্রশাসন এবং অন্য যারা আছে বিভিন্ন দায়িত্বে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। বরিশালের বিভিন্ন মানুষ আমার কাছে বিভিন্ন বিষয় শেয়ার করে, যেটা বর্তমান প্রশাসনের অনেকের সাথেই পরিচয়ের সুযোগ হয়ে ওঠেনি বা হয়তো হবে ভবিষ্যতে, কিন্তু আমার সাথে যাদের পরিচয় ছিল তারা বিভিন্ন বিষয় বলে, শেয়ার করে। আমি আবার সেটা বর্তমান আমার অনুজ প্রতিম সুযোগ্য জেলা প্রশাসক অজিউর রহমান আছে, উনি খুবই ভালো কাজ করতেছেন আমার ছোট ভাইয়ের মতো। বর্তমানে আমার সহকর্মী যারা ওখানে রয়ে গেছেন তারা কাজ করতেছেন, তাদের সব রকমের সহযোগিতা আমি পাই। তারা এগুলি মনোযোগ দিয়ে শুনে, এবং আমার যদি কোনো কিছু মনে আসে যে এই কাজটা করা দরকার, আমি শেয়ার করি বর্তমান ডিসি এবং তার সহকর্মীদের সাথে, তারা সেগুলো করে ব্যবস্থা নেয়। আবার যে বিষয়গুলো, যেমন ফায়ার সার্ভিসের কোনো বিষয় হইলে, যেমন করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়া পানি ছিটানো, জীবাণুনাশক ছিটানো ইত্যাদি, এই সমস্ত বিষয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া, বরিশালের জেলা প্রশাসন এবং অন্যান্য সরকারি ডিপার্টমেন্ট যে সমস্ত সহযোগিতা চায় আমি সেটা করি। আবার আমি যে সমস্ত সহযোগিতা চাই বরিশালের জেলা প্রশাসন অন্যদের কাছে সেটাও পাই। একটা যোগসূত্র রয়েই গেছে এবং এটা এরকম থাকা আসলে উচিত বলে মনে করি। আর বিএম কলেজের কথা, স্যার আপনার কাছে বরিশাল প্রেস ক্লাবের কথা, বরিশালের সাংবাদিকদের কথা, টিভি সাংবাদিকদের কথা, সেখানকার মুরাদের কথা, ও আর একটা কথা কি বলবো, সেখানকার সাংবাদিক অপূর্বর কথা, ওই যে লুসি হেলেন ফ্রান্সিস হল, যে দীর্ঘ 32টি বছর কাটিয়েছে বরিশালে। স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সময় যখন দেশের মানুষ পালিয়েছে হাসপাতাল ছেড়ে, সেই যশোরের ফাতেমা হাসপাতালে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের অসুস্থ মানুষকে সেবা করেছে ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল। অক্সফোর্ড মিশনে চাকরি করত, এখনো রয়ে গেছে সেই অক্সফোর্ড মিশনে। তার নাগরিকত্বটা আমরা দিয়েছি, তুমি জানো সেটা। তাকে প্রথম 15 বছরের ফি মুক্ত ভিসা দিয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি 2018 তারিখে বঙ্গবন্ধু উত্থানে মাননীয় প্রধানমন্ত্রী যখন নিজ হাতে লুসিকে সেই পাসপোর্ট হস্তান্তর করেছিলেন, তার অল্প কিছুদিনের মাথায় ওই বছরেরই 31শে মার্চ মাননীয় প্রধানমন্ত্রী বাসভবনের ড্রয়িং রুমে লুসি হেলেনকে আমার উপস্থিতিতে আমাকে সফর সেখানে নিয়ে যাওয়া হয় এবং তাকে তার কাঙ্ক্ষিত পাসপোর্ট, বাংলাদেশের নাগরিকত্বের সনদপত্র তার হাতে তুলে দেওয়া হয়। এখানে বরিশালের সাংবাদিকদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এবং ঋণী। থ্যাংক ইউ স্যার। স্যার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আমাদের অনুষ্ঠানটা 1 ঘন্টা ছিল, কিন্তু আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে, শোনার আছে। যদি আপনার আপত্তি না থাকে আমরা অনুষ্ঠানটা কন্টিনিউ করতে চাই স্যার। কন্টিনিউ as long as you wish. I have much time and থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আরো কিছু আপনার কমেন্ট আছে যেগুলো না পড়লে তাদের প্রতি অবিচার করা হবে। সেটা হচ্ছে স্যারের সাথে অনেক প্রোগ্রাম করেছি, স্যারকে কোনোদিন ভুলবো না, মিস ইউ স্যার। মানে এই মানুষগুলো কমেন্টগুলো স্যার না পড়লে আমরা তাদেরকে মানে সাথে অন্যায় করা হবে স্যার। আর আমাদের ভিউয়ার কিন্তু অনেক বেশি স্যার, মানে এখন প্রায় 200-র মতো মানুষ আমাদের দেখতেছে লাইভে, এবং অনুষ্ঠান শেষে আমি আশা করছি এটা 40-50 হাজার স্যার হবে, কারণ আমাদের মেয়র মহোদয়ের প্রোগ্রামটা প্রায় 70,000 মানুষ দেখছে টোটাল। আপনার এটাও মনে হয় 50,000-এর উপরে বেশি দেখবে। জামালপুরের গর্ব আপনার এলাকার এক ভাই মনে হয় কমেন্ট করেছে, স্যারের সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছে উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের জীবন দাস মেলায়। জামালপুরের গর্ব। তারপর স্যারের কণ্ঠে একটা গান শুনতে চাই, লাভ ইউ স্যার, আপনার কবিতা শুনতে চাই স্বামী। তো স্যার বরিশালের কোন বিষয়টা বিশেষ করে আপনার মানে চোখে বাসে, বিষয়টা মানে বরিশালের কথা মনে হইলে কি আপনার চোখে বাসে বেশি আর কি? কোন জিনিসটা আপনাকে ফিল করাইছে, মানে সাহিত্য স্টোরি হিসেবে কোন সিনারিওটা আপনার মনে গাঁথা? বরিশালকে আমি দুটো জিনিসের সমর্থন করে ফেলেছি। একটা হলো বরিশালের যাতায়াতের যে মাধ্যম, লঞ্চ জার্নি, এটা না বললেই নয়। এই যে জলে স্থলে অন্তরিক্ষে, সাহিত্যের ভাষায় 3টা শব্দ, নৌপথে, সড়ক পথে এবং আকাশ পথে, এটা শুধু বরিশালেই যাওয়া যায়। বাংলাদেশের আর কোনো জায়গায় 3 পথে একসাথে মানুষ যায় না। বিমানবন্দর আছে, সেখানে বিমানে যাই আমরা, যাতায়াত করতে পারি। লঞ্চ জার্নির কথা বললে, লঞ্চ গুলো যখন সন্ধ্যার পরে ছাড়ে এই সুন্দরবন, এই টিপু, তারপরে আরো যে লঞ্চ সার্ভিস গুলো আছে, সুরভি এবং আলো যখন জ্বলে ওঠে, মনে হয় এক অত্যন্ত দৃষ্টিনন্দন রাজহংস তার পাখনা মেলে সেই ভাসমান জলরাশির উপর দিয়ে জলগেলি করতে করতে এগিয়ে যাচ্ছে। এবং তার ভিতরে যে পরিবেশ,
এটা তো জার্নি মনে হয় না, মনে হয় আনন্দ যাত্রা, প্লেজার ট্রিপ। সেখানের যে কেবিনের সামনে লবি আছে, ওখানে বসে গল্প করতে করতে, সদ্য ভাজা ইলিশ মাছ খেতে খেতে, আলাপ করতে করতে সময়টা কেটে যায়। দেখা যায় যে ভোর হতে না হতে ঢাকায় এসে পৌঁছে গেছে, এবং ঢাকায় পৌঁছে অনেকে একদম সরাসরি কাপড় চোপড় করে অফিসে চলে যায়, যাদের ওয়ার্কিং ডে থাকে। কারণ লঞ্চে সব ধরনের সুযোগ সুবিধা আছে, নিজের ফ্রেশ হওয়ার, পরিবর্তন হওয়ার, কাপড় চোপড় পরিবর্তন করার। কোনো ক্লান্তি নাই, কোনো ধোয়া নাই, কোনো ধুলা নাই, কোনো ঝাঁকুনি নাই, অত্যন্ত আরামদায়ক জার্নি। এরকম জার্নি, এটা শুধু আমি যাতায়াতের মাধ্যমে বলবো না, এটা বরিশালের কৃষ্টি, কালচার এবং ঐতিহ্যের সাথে অত্যন্ত নিবিড় ভাবে, অবিচ্ছেদ্য ভাবে জড়িয়ে গেছে। এমনকি আমি যেদিন বরিশাল ছেড়ে চলে আসি, চোখের পানিতে বরিশালকে বিদায় জানিয়ে সেদিনও লঞ্চে এসেছি। এটা একটা। আর দ্বিতীয়টা বলি, সেটা হলো বরিশালের মানুষের সংস্কৃতি, মনুষ্যতা। প্রত্যেকটা ক্ষেত্রে বরিশালের মানুষ চিন্তায়, চেতনায়, ভাবনায় সব দিক থেকে অগ্রসর। আমি মুলাদি উপজেলার চরকালেখানে একটা দুর্গমেলা, সেই কলেজের সভাপতি ছিলাম। ওখানে গিয়ে ছেলেমেয়েদের মধ্যে যে সচেতনতা দেখেছি, বরিশাল এলাকা আমি কোনো বোকা লোক দেখিনি। সবাই সচেতন, সবাই ইন্টেলিজেন্ট। এটি মাটির স্পর্শের গুণ। আমি অভিভূত বরিশালের মানুষের গুণ দেখে নিজের বরিশালের কাছে আর এই নেই বরিশালের জেলা প্রশাসক হওয়ার সুযোগ আমি ধর্মমণি করি বরিশাল। বরিশালের কোনো বিশেষ খাবার কি আপনার পছন্দের ছিল বা পছন্দ হয়েছে? হ্যাঁ, দুটো জিনিস। ইলিশ মাছের কথা তো বলবোই, সন্ধ্যা নদীর ইলিশ, যার স্বাদ কি কখনো ভোলা যায়। আর বরিশাল মানে ইলিশ। এবং আমি যারা প্রশাসক থাকার সুবাদে আমার ঢাকার পরিমণ্ডলের যারা কেউ ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হয়নি। যারা গেছে তারা গরম গরম ইলিশ খেয়েছে, আর যারা যায়নি তাদের জন্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আর সাথে আমরা, গুঠিয়া সন্দেশ, এগুলো কিছু তো ছিল, পেয়ারা, আমরা ইত্যাদি। স্যার একটা বড় কমেন্ট আছে, হাবিবুর রহমান স্যার, ডিরেক্টর এডমিন এন্ড ফিনান্স এট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, এক্স ডেপুটি কমিশনার এট বরিশাল। অসাধারণ এই মানুষটি আমার জীবনের অন্যতম সেরা শিক্ষক এবং পথ প্রদর্শক। তার প্রতিটি কথায় যেন এক একটি শিক্ষা। একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে সততা দিয়ে সাধারণ মানুষের সাথে কতটা মিশুক হওয়া যায় তাকে না দেখলে হয়তো জানাই হতো না। এমন একজন মানুষের সান্নিধ্য পেয়ে আমি সত্যিই গর্বিত। তার দীর্ঘ জীবনে কামনা করছি। থ্যাংক ইউ ভাই। অ্যাকচুয়ালি এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। আর শিক্ষা মানুষের দৈহিক, নৈতিক, আত্মিক পরিশুদ্ধ করে। আর আজকে আমাদের এই যে মনিটরে যাকে দেখতে পাচ্ছি, সে আমার দেখা সবচেয়ে প্রকৃত শিক্ষিত একজন মানুষ। তো সেক্ষেত্রে আপনি এটা পাওয়াটাই স্বাভাবিক। তো স্যার, এখন আপনার কাছ থেকে যে মানে সাহিত্যের বিষয়ে আমরা একটু জানতে চাবো। সেটা হচ্ছে যে আপনি তো শেক্সপিয়ার পড়ছেন, ওয়ার্ডসওয়ার্থ পড়ছেন, জন কিটস পড়ছেন। মানে আপনার কাছে জন কিটস, ওয়ার্ডসওয়ার্থ বা এদের মধ্যে কার মানে ইম্প্যাক্টটা বেশি ছিল আপনার লাইফে? তিনজনকে আমার তিন কারণে ভালো লাগতো। শেক্সপিয়ারকে ভালো লাগতো মানুষের চরিত্র বিশ্লেষণের, মানুষের চরিত্রের রহস্য উদ্ঘাটনের, তার সৌন্দর্য খুঁজে বের করার অসাধারণ ক্ষমতা ছিল তার। এরকম ভাবে মানব চরিত্রের বিশ্লেষণ আর কেউ প্রয়োজন করতে পারেনি। এই মৌলিকত্বের জন্য এখনো যখন আমি মানুষকে স্টাডি করি, বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে যাই, আমি শেক্সপিয়ারের স্বর্ণপূর্ণ। কিটসের কথা যদি বলি, অনেক ইমোশন ছিল। ডাক্তার, যে ডাক্তার কখনো রোগীর নারী দেখেনি, রোগীর হৃদস্পন্দন অনুভব করতে গিয়া প্রেম করে ব্যর্থ হয়ে ফেনী মানুষ কাছে প্রতারিত হয়ে মাত্র 27 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু যে রোমান্টিক ভাবনা রেখে গেছে, অনন্তকাল ধরে সে প্রশান্ত মহাসাগরের হেব্রাইটিস দ্বীপে ওট নাইটিঙ্গেলের যে পাখিটা অনন্তকাল ধরে গান গেয়ে যাচ্ছে, ওই অনুরণনের কথা আমাকে মনে করিয়ে দেয়। পৃথিবীতে যারা প্রতারিত, পৃথিবীতে যারা কষ্টে জর্জরিত, যারা হতাশাগ্রস্ত, তারা যেন কিটসের ওট নাইটিঙ্গেল পড়ে, ওড অন বিউটি পড়ে, ওড অন মেলাঙ্কলি পড়ে। এগুলি পড়লে তারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে। আর সর্বশেষ বলবো ওয়ার্ডসওয়ার্থের কথা, প্রকৃতির কবি। নেচার নেভার বিট্রেড দ্য হার্ট
দ্যাট স্যার লাফটার। এখানে যে ওয়ার্সা ডরোথির ছিল কাছে ওয়ার্শিপার অফ নেচার মানে প্যান্থিউজম, এবং জন জন কি ছিল সেন্সুয়াল। হ্যাঁ, এই সেন্সুয়ালিজমের বাংলাটা আমরা না করি, একটু শব্দটা একটু টাচি, যারা বোঝার তারা বুঝে যাবে। একটু এটা আবেদনময়ী বা আবেদনময়তা আছে শব্দটার অর্থের মধ্যে, ওটা তো আমি বললাম ফেনি ব্রনের কথা নিয়েছি। বাট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পরিশীলিত কবি, বরং কবিতার যে সংজ্ঞা তিনি দিয়ে গেছেন আজকে পর্যন্ত কেউ সেটা অতিক্রম করতে পারে। ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ ইমোশন recollected in tranquility. Repeat. Poetry is the spontaneous overflow of emotion recollected in tranquility. কবিতা হলো স্বতঃস্ফূর্ত আবেগের পরিশীলিত প্রকাশ। আবেগটা হবে স্বতঃস্ফূর্ত, প্রকাশটা হবে নিয়ন্ত্রিত, সমৃদ্ধ, পরিশীলিত, রিক্ত। আর এই উক্তিটা আমাকে গভীরভাবে নাড়া দেয়। আর এই যে প্রকৃতির কবির কথা যেটা বললাম, তার বোন ডরোথি, ওয়ার্ডসওয়ার্থের কবি ভাবনার অনেক কিছু ধরা পড়েছে দুজনের সাথে কথা বলে। একজন বন্ধু স্যামুয়েল টেইলর কোল্ডিস, আরেকজন তার বোন ডরোথি। ডরোথি তার বোনই শুধু ছিল না, তার বান্ধবীর মতো ছিল, তার সঙ্গীর মতো ছিল, এবং এই সাহিত্য জগতের অনেক ভাবনাই তার সাথে শেয়ার করা হয়েছে। আমাদের একটা লাইন পড়লাম, নেচার নেভার বিট্রেড দ্য হার্ট দ্যাট লাভড হার। একটু ইন্টারাপ্ট করি স্যার, প্রকৃতিকে ভালোবেসে কেউ কোনোদিন ঠকেনি। স্যার একটা জিনিস জানা ছিল আমার, এটা আমি আসলে এখন তো ফাইন্ড আউট করতে পারিনি, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এসটি করেছে লিরিক্যাল ব্লাডটা লিখতেছিল একসাথে, এটা স্টপ হইলো কেন? এটা যেহেতু ইন্টিমেট ফ্রেন্ড ছিল, মানে গ্যাপটা হইলো কেন স্যার? লিরিক্যাল ব্যালেন্সটা প্রকাশিত হয়েছে শেষ পর্যন্ত, এটাকে ইংরেজি সাহিত্যে রোমান্টিসিজমের একটা অফিসিয়াল ডকুমেন্ট বলা চলে। এই যে 1798 সালে এটা প্রকাশিত হয়েছে, যে রোমান্টিসিজমের জয়েন্ট ভেঞ্চার যেটাকে বলি, যৌথ উদ্যোগ। এটা দলিলটা কোনটা? আমরা বলি যে এই লিরিক্যাল ব্যালেন্স, গীতি আলেখ্য। এটা হলো যে বন্ধুত্ব থাকলে টানাপোড়েনও থাকে, আবার ইও থাকে, তার মধ্যে বন্ধুত্বের গভীরতাও থাকে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা লেখা আছে দি প্রিলিউড। প্রিলিউড এটা একটা ব্ল্যাক ভার্সে 1400 লাইনের একটা কবিতা। এটা মূলত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বন্ধু কোল্ডিসকে উদ্দেশ্যে করে লিখেছে, বন্ধু আমার কবিত্ব শক্তি তার উৎকর্ষের শিখরে পৌঁছে গেছে, এখন আমি এমন একটা কিছু রচনা করব জগৎ যেটা কখনো বলতে পারবে না, কোন মানুষ সেটাকে স্পর্শ করতে পারবে না, এর সমকক্ষ কোনো কিছু পৃথিবীতে কোনোদিন রচিত হবে না। এইটা বর্ণনা করতে গিয়ে তিনি 1400 লাইন লিখেছিলেন। কিন্তু মজার ব্যাপার কি জানো, যে লেখা লিখবে বলে এত কথা, ওই লেখা কোনোদিন লেখা হয়নি। বাট ওই লেখার জন্য যে বন্ধুকে চিঠি লেখা, ওটাই হচ্ছে কালজয়ী সৃষ্টি। এগুলো ব্যক্তিগত কিছু উদ্যোগের জন্য ওই যৌথ উদ্যোগের মাঝখানে ভাটা পড়ে, আলটিমেটলি শেষ পর্যন্ত প্রকাশিত। স্যার জন কিটস এবং লর্ড বাইরন এই দুজন সম্পর্কে একটু জানি আপনার কাছ থেকে, আপনার দৃষ্টিতে তাদের দুজন। এটা তো দীর্ঘদিন আগের পরে, এগুলি নিয়ে আর এখন তেমন চর্চা নেই, তবু যেটুকু স্মৃতিতে আছে সেটুকু বলি। মানে জন কিটস এর মধ্যে আবেগের বিষয়টা বেশি, আর বাইরনের মধ্যে ক্লাসিকিজমের অনেক আছে, টাচ আছে। বাইরনের মধ্যে আবেগ ছিল, কিন্তু কিটসের মতো এটা একেবারে সুপার ফ্লোয়াস ছিল না, অতিমাত্রায় ছিল না। বাইরনের মধ্যে ভাবনার অনেক গভীরতা ছিল, অনেক হার্ড বা অনেক সিরিয়াস বিষয় নিয়ে তিনি লিখেছেন। কিন্তু জন কিটস বেশিরভাগ ক্ষেত্রে এই যে সেন্সুয়ালিজম, যেটা কিউপিড বা কামদেবীকে নিয়ে তাদের অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে থাকা পরস্পরের সাথে, এইগুলো সেখানে ফুটে উঠেছে। আমরা বাংলা সাহিত্যে ফিরে আসতে পারি, খালি সাহিত্য মানেই তো শুধু ইংরেজি দিয়ে থাকবো কেন? আমাদের রবীন্দ্রনাথ কম কিসে, আমরা নজরুলকে অবহেলা করবো কেন? পল্লী কবি জসীমউদ্দিনের থেকে দূরে থাকবো কেন? স্যার আমরা তো আপনার কাছ থেকে কবিতা শুনবো, আপনি প্রথমে আমাদের
মানে কোন কবির কবিতা দিয়ে আমাদের অনুষ্ঠান মানে শুরু করতে চাচ্ছেন? আমাকে আজকের এই কবি অবস্থানে আসার জন্য যে কবির ভূমিকা সরাসরি, সুদূর প্রসারী, গভীর এবং মৌলিক, আমি তার কথা বলবো। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথের কথাই বলছি। একজন হাবিবুর রহমান একজন সকল জেলা প্রশাসক হতে পারত, আজকের এই পজিশনে ফায়ার সার্ভিস ডাইরেক্টর হতে পারত, কিন্তু আমি যে মানুষটি আজকে নিজে, এই মানুষটি কিন্তু রবি ঠাকুরের স্পর্শ ছাড়া সম্ভব ছিল না। আমার ছাত্র জীবনের শুরু থেকে রবীন্দ্রনাথের গান, তার কবিতা, তার ভ্রমণ কাহিনী, তার সমস্ত রচনা আমার উপর, তার উপন্যাস গভীরভাবে প্রভাব বিস্তার করেছে। গভীরভাবে, নিবিড়ভাবে, ধারাবাহিকভাবে, নিখুঁতভাবে। তার লেখার মধ্যে যে ভাবনাগুলো ফুটে উঠেছে সেগুলো আমার মধ্যে প্রভাব ফেলেছে। তার মধ্যে যে পরিশীলিত মননের ছোঁয়া আমি খুঁজে পেয়েছি, এটা আমি নিজের হৃদয়ে চর্চা করার চেষ্টা করেছি। রবি ঠাকুরের মধ্যে বিশ্বজনীনতা ছিল। তিনি মানুষের সকল জাতি, জ্ঞাতি, বর্ণ, ধর্ম সবকিছুর মধ্যে একটা ঐক্যতার লক্ষ্য করেছিলেন। কমন একটা বিষয়, হাসি কান্না, সুখ দুঃখ, আনন্দ বেদনা, অভাব অভিযোগ, মৃত্যুর মাত্র 4 মাস আগে লেখা ঐক্যতার কবিতা। বিপুলাই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী, গিরি, সিন্ধু, মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু, রয়ে গেল অগোচরে, জানা হলো না। বিশাল বিশ্বের আয়োজন, মনমুর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। আর সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহী, যথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী পুরাই আনি। জ্ঞানের দীনতাই আপনার মনে, লক্ষ্য করো, রবি ঠাকুর বলতেছে তার নাকি জ্ঞানের দীনতা আছে, দৈন্য আছে, অভাব আছে। তাহলে আমরা কোথায় আছি? জ্ঞানের দীনতাই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ ধনে। ভিক্ষা করে করে জোগাড় করে আনি আর এই দৈন্য পূরণ করি। কারণ আমি পৃথিবীর কবি, বিশ্বকবি হয়েছি না, পৃথিবীর কবি। আমার গান কবিতা ইংরেজিতে অনুদিত হয়েছে, সারা পৃথিবীর মানুষ জানে আমি বিশ্বকবি। আমি পৃথিবীর কবি, যেটা তার যত ধ্বনি আমার মাসির সুরে সারা তার পরিণত কবি। তাই তো পারবো না, কিন্তু সেই সুর সাধনায় পৌঁছিল না বহুতরটা, রয়ে গেছে। যেমন চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বলে জেলে ফিরে যান। বহুদূর প্রসারিত ইহাদের বিচিত্র গর্ভার, তারই পরে মন দিয়ে চলিতেছে সমস্ত সংসার। আমি কোথায় আছি? আমি আছি সমাজের সুউচ্চ আসনে, তোরা ঠাকুর পরিবারের জমিদারের সন্তান। আমি আছি সমাজের সুউচ্চ আসনে, সম্মানের চির নির্বাসনে। সম্মান দিয়ে আমাকে সাধারণ মানুষ থেকে দূরে সরে রাখতেছে। আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই তা সর্বত্রগামী। আর এই জন্য সে কবির বাণী লেগে কান পেতে আছি, যে আছে মাটির কাছাকাছি। যেমন শরৎচন্দ্র, যেমন রবীন্দ্রনাথ। কারণ মাটির কাছে না গেলে মানুষের কাছে যাওয়া যাবে না। আর এই জন্যই শেষ লাইন কবির, জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। এগুলো আমাকে প্রভাবিত করেছে। দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, হাসি মুখে কথা বলা, মানুষের কষ্টকে নিজের করে নেওয়ার চেষ্টা করা, তাদের জন্য কিছু করার তারা রবি ঠাকুরই তো দিয়েছে আমাকে। চমৎকার স্যার, মানে মাইন্ড ব্লোয়িং স্যার। আপনি মানে যদি বাংলা শিক্ষক হইতেন অনেক ভালো হইতো। যদিও মানে এখন সম্মানজনক একটা পজিশন আছে, তারপর মানুষ শিখতে পারতো আপনি যদি অনেক কিছু। আমার মনে হয় যে এরকম আপনার আবৃত্তি বা এরকম এগুলো আরো অনেক বেশি বেশি শোনা উচিত। তো স্যার, আপনার কথা থেকে বুঝলাম যে আপনার আইডল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, মানে আপনি যার কাছে থেকে ইন্সপায়ার্ড পান, কিন্তু আপনার ব্যক্তি জীবনে আপনার নায়ক অন্যদের থেকেও দূরে থাকিনি। এই যে নজরুলের দ্রোহ সকল অনিয়মের বিরুদ্ধে,
সুধীর অক্লান্ত। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর কৃপা ভীম রণভূমে রহিবে না, বিদ্রোহী হবে না। আমি সেই দিন হব শান্ত। এগুলো আমাকে স্পর্শ করেছে। এই দ্রোহ, এই বিদ্রোহ। জি, বলো প্রশ্ন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার জীবনের নায়ককে মানে এই যে আপনার যে যে সফলতার যে চরম শিখরে আপনি আরোহণ করছেন, সেক্ষেত্রে আপনাকে বেশি ইন্সপায়ার্ড করছে যে আপনার যে যে অকৃত্রিম বন্ধু বা অকৃত্রিম যে নায়ক আপনার জীবনের, যার মধ্যে আপনি আপনার পথ চলাটা মসৃণ হয়েছে বা আপনার এই, জীবনের চরম শিখরে আরোহণ করতে পেরেছেন, মানে ওই মানুষটাকে আমরা এইখানে তার সম্পর্কে। একটুখানি ব্যতিক্রম আমি, এটা বরং আমি মনে করি যে আমার দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষী বা আমার ভক্ত যারা, তাদেরকে একটুখানি নাড়া দিবে। আমি একটা ব্যতিক্রম। চেহারা, চিন্তা, শিক্ষা, মানসিকতা, কথা বলার ধরন, কোনো দিক থেকে আমি বাবা মা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি কারো কাছ থেকে কিছু ইনহেরিট করিনি। এটা একটা বিরল ব্যতিক্রম। কিছুই না। আমি সকলের থেকে সকল বিষয়ে সম্পূর্ণ আলাদা। এটা দোষ বা গুণ আমি বলতে জানি না। স্যার আমরা সম্পূর্ণরূপে আলাদা। আমরা শেষ একটা কোশ্চেন করবো এবং তারপর আপনার আরেকটা কবিতা শুনবো, কবিতার মাধ্যমে আমরা অনুষ্ঠানটা শেষ করবো স্যার। সেটা হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে আপনি যখন রিটায়ার করবেন তখন আপনার মানে বা আপনার মানে ড্রিম কি, মানে এট দ্য লাস্ট স্টেজে আপনার মানুষের আমার সম্পর্কে- ভবিষ্যৎ পরিকল্পনা হলো, এখনই আমি কিছু কিছু শুরু করেছি। ওই যে কারিগরি শিক্ষার কথা বললাম, আমার স্টাফ অফিসারের তো একটু আগে আপনি প্রশংসা করেছেন। আমার স্টাফ অফিসার পিছনে বসা আছে, এখন সে শুনছে। আমার মা, যার নাম জামিরুন্নেসা, যিনি সাধারণ শিক্ষা শিক্ষিত ছিলেন না, কিন্তু সুন্দর একটা মেয়ে ছিলেন। তার মায়ের নামে আমার এলাকায় একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করবার সকল প্রস্তুতি সম্পন্ন করার একদম দ্বার প্রান্তে জামিরুন্নেসা টেকনিক্যাল স্কুল। শুধু করোনা ভাইরাসের জন্য আগামী গত 1 জুলাই, আজকে 9 তারিখ, এই গত 1 জুলাই এটা চালু হবার কথা ছিল। করোনার জন্য এক শিক্ষাবর্ষ পিছিয়ে গেল এটা। আর আমার বাবার নামে, বাবার নাম ছিল আমজাদ হোসেন, তার নামে একটা সার্ভে ইনস্টিটিউট করবো। যে আমিন আছে না, আমিন আরো যদি মাতাপুর যেটা ছিল জমি জমা মাপে, এটার চাকরির বাজার ভালো। আমার বাবা মার নামে 2টা শিক্ষা প্রতিষ্ঠান করব। ইতিমধ্যে আমার এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি। কোথাও শহীদ মিনার করে দিচ্ছি, কোথাও গার্লস হোস্টেলের বাউন্ডারি নির্মাণ করে দিচ্ছি, নিজের টাকায় না, বিভিন্ন সরকারি অফিসের চেষ্টা তদবির করে বৈধভাবে সরকারি টাকা মঞ্জুর করাইয়া এটা যেন আবার ঠিক মতো ব্যবহার হয় তদারকি করে নিজে উপস্থিত থেকে এই কাজগুলো শুরু করেছি। আমার আরো 8-9 বছর চাকরি আছে। এইটুকু যদি আমি ধারাবাহিক ভাবে এবং উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি, চাকরি জীবনের শেষ প্রান্তে যখন উপনীত হব, তখন আমার পুরা এলাকা জুড়ে একটা বিশাল কর্মযজ্ঞ চলতে থাকবে। আমি জীবনের বাকি দিনগুলো এই কর্মযজ্ঞের সাথে সামিল থেকে এবং সাহিত্য চর্চা করে, সংস্কৃতি চর্চা করে মানব সেবায় কাটি এলাকার লোকজনের জন্য। কারণ থ্যাংক ইউ মানুষ স্যার। হিসেবে আমাদের এইখানে স্যার মানুষ এখন ছিল হিসেবে স্যার। বাবা মার কাছে আমি ঋণী, তাদের জন্য পৃথিবীতে এসে বড় হয়েছে। আমার আত্মীয় স্বজনের কাছে ঋণী, তাদের সহযোগিতায় মানুষ হয়েছে। আমার এলাকাবাসীর দায়বদ্ধ, তাদের এলাকার সন্তান আমি। আমি আমার উপজেলা, আমার জেলা, বৃহত্তর পরিসরে সারা বাংলাদেশের জন্য কিছু করা আমার কর্তব্য। সর্বশেষ মানব জাতির কল্যাণে যদি আমি এই মহাসাগরের মধ্যে এক ফোঁটা শিশিরের মতো ঢালতে পারি, এটা যুক্ত হবে, পরিমাণ বৃদ্ধি করবে। এই জন্য আমি দায়বদ্ধতা বোধ করি। গ্রিক দার্শনিক প্লেটোর কথা স্মরণ করে বলবো, প্লেটো বলেছিলেন মানুষের দায়িত্ব মাত্র দুটো। তার ভাবনা অন্যরকম ছিল। মানুষের দায়িত্ব মাত্র দুটো, কি কি? একটা হলো প্রতিশ্রুতি রক্ষা করা, একটা ঋণ পরিশোধ করা। এই যে শেষেরটা যেটা বলো ঋণ, এটা 2.5 টাকা বা 3 টাকা ঋণ নিয়ে পরিশোধ করা না। আমি যে ঋণের কথা বললাম, আমরা মানব জাতির কাছে ঋণী, আমরা আত্মার কাছে ঋণী, বিবেকের কাছে ঋণী, সমাজের কাছে ঋণী, জাতির কাছে ঋণী। এই ঋণ এবং দায়বদ্ধতা আমরা যতটুকু পরিশোধ করতে পারি ততটাই সফল। থ্যাংক ইউ স্যার।
স্যার আমাদের এখানে বিএম কলেজের এই যে রক অ্যান্ড রোল পরিবারে প্রায় 28,000 সদস্য, তার মধ্যে অনেকে চাকরি প্রত্যাশী বা অনেকে স্টুডেন্ট বা অনেকে সরকারের বিভিন্ন পর্যায়ে উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী আছে। তো বিশেষ করে যারা এস্টাবলিশ তাদের কথা আমি না বলছি, কিন্তু যারা এই সদ্য চাকরির প্রত্যাশী বা যারা স্টুডেন্ট, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে মানে মানে ইন্সপায়ার্ড মূলক আর কি আপনার কোনো বক্তব্য থাকবে, মানে তাদেরকে একটা গাইড দেওয়ার মতো। অনেকে আমার সাথে যুক্ত ফেসবুকে বা বিভিন্ন ভাবে টেলিফোনে কথা হয়, তাদের মধ্যে একটা কমন দেখি চিন্তা, হতাশা। আজকাল তো টাকা ছাড়া চাকরি হয় না, আজকাল তো তদবির ছাড়া চাকরি হয় না, আজকাল তো মানুষ না থাকে চাকরি হয় না। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করি এবং আমি এখনো বলবো এই নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমার মধ্যে কি কি ঘাটতি আছে এবং এটা পূরণ করার মতো পোটেনশিয়াল কতটুকু আছে, আমি কতটা করতেছি, আমি নিজেকে যোগ্য করে গড়ে তুলতেছি কতটুকু। আমার পুরোটা ঢেলে দেওয়ার পরে যদি অন্যের কারণে আমি ব্যর্থ হই, সেটার সমালোচনা আমি করতে পারি। কিন্তু আমার নিজের দায়িত্ব পালন না করবার জন্য, নিজেকে পরিপূর্ণরূপে প্রস্তুত না করবার জন্য যদি আমি লিখিত পরীক্ষার করিডোরে আমি পার হইতে না পারি, ওই জন্য যদি আমি চাকরি না পাই, পুরোটা আর যদি বুঝতে পারবো, পরিবেশের আমি যাই চাপাতে পারবো পুরাটা। আমার কথা হলো, যে জিনিস তোমার নিয়ন্ত্রণে এটুকু তুমি সংশোধন করো, নিজেকে প্রস্তুত করো, তারপরে পরিবেশের যে প্রতিকূলতা এটা দূর করার জন্য আমরা উপরে যারা আছি আমরা চেষ্টা করব, এবং সমাজ মানে সকলকে নিয়ে নিজের দিকে সকলে যখন সচেতন হয়ে উঠবে, এর ইতিবাচক প্রভাব পড়ে উঠবে। মানে তাদের স্যার প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত? প্রস্তুতি দুই ভাবে নিতে হবে। একটা মানসিক ভাবে, যে আমি যোগ্যতাতেই চাকরি করব, এতে আসলে অনেকে পেয়ে যাবে। আর দ্বিতীয়ত, আমি টাকা দিয়ে কারো কাছ থেকে চাকরি নিব না। আর আমরা যে ধর্মেরই অনুসারী হই না কেন, আমাদের প্রার্থনা বা বন্দেগী ইবাদত প্রথম পূর্বশর্ত হইল আমাদের জীবিকা সৎ হইতে হবে, হালাল হইতে হবে। আমি যদি টাকা দিয়ে চাকরি নেই, আমার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে গেল, যত নামাজ রোজা করি না কেন। আর আমরা নিজেরা যদি টাকার বান্ডিল নিয়ে ঘোরার অপচেষ্টা না করি, কুচিন্তা দূর করি, যারা টাকার জন্য বসে থাকে, কিছু লোক তো আছেই, তারা পাবেটা কোথায় টাকা? আমরা টাকা নিয়ে যদি না গাই, তাহলে তারা যে চাকরি দিবে, টাকা না নিয়েই তো দিতে হবে। কেউ না গেলে টাকাটা পাবে কোথায় তারা? থ্যাংক ইউ স্যার, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম স্যার আপনার কাছ থেকে। এই অপকর্মটার জন্য যারা নেয়, শুধু তারাই তো দেয় না, যারা দেয় বা দেওয়ার প্রলুব্ধ করে তারাও তো দেয়। থ্যাংক ইউ স্যার। তো স্যার আমরা আমাদের একটা কবিতার আবৃত্তি দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে চাই। আর তার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনার মতো একজন মহান মানুষ, আমরা অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। আপনাকে সত্যি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি এবং জানছি, এবং আমি বিশ্বাস করি হয়তো আপনি আমি থাকবো না, কিন্তু আমাদের এই ভিডিওটা অনেকদিন থাকবে। আমাদের আজকের যে মানে এটা আমি রেকর্ড করে আবার আপনাকে এক কপি দেবো অনেক, তো এটা থাকবে, এটা মানে কালের গর্ভে হারিয়ে যাবে না। এখান থেকে অনেক মানুষ ইন্সপায়ার্ড হবে, যে নেওয়া সে এখান থেকে অনেক সম্পদ নিতে পারবে। আজকে আপনার কথা থেকে অনেক মোটিভেশন, অনেক কিছু কিন্তু চলে আসছে স্যার। মানে যার নেওয়ার সে এখান থেকে নিতে পারবে। তো স্যার আপনার কাছ থেকে একটা কবিতা শুনতে চাই। তো এই যে হারিয়ে যাবে না কথাটাই বলি। ইংরেজি সাহিত্যে তো ওয়াটসওয়ার্থ দুইজন, একজন উইলিয়াম ওয়াটসওয়ার্থ বড় মাপের কবি, আরেকজন হেনরি ওয়াটসওয়ার্থ লংফেলো। তার একটা ছোট্ট কবিতা আছে, সম্ভবত 16 লাইনের, এরো এন্ড দ্য সং। তো এরো হলো সকল খারাপ জিনিসের প্রতীক, সংটা হলো সব ভালো জিনিসের প্রতীক। কবি গান গেয়েছিলেন, অনেকদিন পরে আর গানের কথা কারো কাছে শোনা যায়নি। তিনি মনে করলেন এই গান আর কেউ কোনো পৃথিবীতে গাবে না। হঠাৎ করে দেখা গেল এক একাকী মন পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই গানের সুর তার কণ্ঠে। কবি একটা তীর ছুঁড়েছিলেন, তীরটা কোথায় গেল? হাওয়া হয়ে গেল, আর দেখা যায় না। বনের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে একদিন দেখলেন ওই তীরটা একটা ওক গাছের ডালে গেঁথে আছে। কবি বোঝাতে চেয়েছেন, তীরও হারিয়ে যায় না, গানের কলিও হারিয়ে যায় না, সবকিছুই মহাকালের বিশাল ক্যানভাসে তার স্থায়ী আসন রেখে দেয়। তো এরকম কালের ক্যানভাসে আজকে আমাদের যে আলাপন, এটা থাকবে, এটা রেশ থাকবে। তো বলছিলেন কবিতার কথা। হ্যাঁ, কবিতা তো ওইটাই বলবো যেটা আমার জীবনে নাড়া দিয়েছিল, সাড়া দিয়েছিল। রবি ঠাকুর
প্রথম জীবনে বললেন এই পৃথিবী নিরর্থক, মানব জীবনে কোন আনন্দ নাই, কোন অর্থ নাই। মরে যেতে চাইলেন। মরণ বে তুহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুস মেঘ জটাজুট, রক্ত কমল কর রক্ত অধরপুট, মরণ রে তুহু আও। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার মধ্যে ভাবনার উপলব্ধির স্বরূপ পরিবর্তন হলো। তিনি বললেন, মরিতে চাই না আমি, সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান নেই। এই জীবন্ত হৃদয় মাঝে স্থান পেয়েছেন, এখনো আছেন। আজকের এই অবাগা হাবিব সে রবি ঠাকুরকে অবলম্বন করে তার সমস্ত কথা বলছে। তো তার এই উদ্বোধনটা কবে হয়েছিল? নির্ঝরের স্বপ্নভঙ্গ যুদ্ধ হয়েছিল। আমরা সবাই জানি নির্ঝর মানে ঝর্ণা। তিব্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে, মানস সরোবর থেকে পদ্মা মেঘনা বেরিয়ে আসে ব্রহ্মপুত্র। তেমনি মানুষের সামনে এগিয়ে চলার ঝর্ণা একদিন সে বরফের চাই এবং স্তূপ ভেঙে গিরি নদী খাত ভেদ করে সাগরের দিকে ছুটে চলে। সেই নির্ঝর যেদিন ঘুম ভেঙে ওঠে, তার স্বপ্ন যেদিন ভেঙে যায়, সেদিনের কথা বলছি আমি, রবি ঠাকুরের কথা বলছি। নির্ঝরের স্বপ্ন আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গোপাল আধারে প্রভাত পাখি জ্ঞান, না জানি কেন জাগিয়ে আমার জীবন ছাত্র জীবন ছিল ছন্দ ছাড়া, অনেক বাধা বিপত্তি ছিল, ছন্দহীনতা ছিল। তারপরে আমার প্রাণ যখন জেগে উঠল রবি ঠাকুরের সেই নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো, সেদিন আমি নিজে আমার পথের দিশা খুঁজে পেয়েছিলাম এই কবিতার চরণে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ। জাগিয়ে উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ বুঝিয়ে রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে এথায় কোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারাগার, কেন রে বিধাতা পাষাণ কেন, চারিদিকে তার বাঁধন কেন, কেন চারিদিকে এত বাঁধন কেন, কেন এত প্রতিবন্ধকতা, কেন এত কুসংস্কার, কেন এত বাধা, কেন এত অপশক্তি, কেন রে বিধাতা পাষাণ কেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙবে হৃদয় ভাঙবে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরী করে লহরী করিয়া আঘাতের পরে আঘাত করে। ওরে জাগিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, মাতিয়া যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের দল। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কেন, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গানিয়া। দুষ্ট লোকেরা বলে কবি নজরুল নাকি তার বিদ্রোহী কবিতার বীজ এই গাছতলা থেকে করিয়েছে, এই 3টা লাইন থেকে। খেয়াল করো, ঠিক বিদ্রোহী কবিতার সাথে মিল আছে। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গানিয়া। গ্যাস এলাইয়া ফুল পোড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব। হেসে খল খল গিয়ে কলক, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হইয়াছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি শুধু মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 আঘাত আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির ঘর। প্রতি তরুণের মাঝে, প্রতিটি যুবকের মাঝে, প্রতিটি প্রতিশ্রুতিশীল হৃদয়ের মাঝে, সম্ভাবনাময় তারুণ্যের মাঝে এই প্রাণের স্পর্শ জাগ্রত হয়ে উঠুক,
দূরীভূত হোক সকল প্রকার পুরুষ কালিমা অপশক্তি, মঙ্গলালোকে চারিদিকে উদ্ভাসিত হয়ে উঠুক। সমৃদ্ধি স্বর্ণশিখর আরোহণ করুক, জাতির জনকের স্বপ্ন দেখাই বাংলাদেশ সমৃদ্ধির সুরকলায় পূর্ণ হয়ে উঠুক। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুক আমাদের প্রিয় মাতৃভূমি। জাতির পিতার প্রতি পরম শ্রদ্ধা জানিয়ে মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করে আমি মনে করি আমার বিদায় নেওয়ার সময় এসেছে। থ্যাংক ইউ স্যার। টাইমি ওল্ড জিপসিম্যান কবিতার মতো আপনাকে আসলে সময়টাকে বেঁধে রাখতে পারলে বেটার হতো, কিন্তু সময়কে তো আমরা মারতে পারবো না। তবে এই অতীতটি আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই যে একটা বাসনা থাকলো যে আরো হলে শেষ হইল না শেষ, আমাদের মধ্যে এটাই রয়ে যাক, হয়ে থাক শেষ। অসংখ্য ধন্যবাদ ইমনকে, আমাকে, আমার দর্শকদের, আমার শুভাকাঙ্ক্ষীদের, আমার প্রান্তীয় বন্ধুদের, সহকর্মীদের, চেনা জগতের বাইরে অন্য অনেকের সামনে তুলে ধরবার জন্য। ইমন এই স্বনাম খ্যাত দক্ষিণ বাংলার সারা শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একজন ছাত্র হিসেবে প্রতিষ্ঠানের ব্যানারে প্ল্যাটফর্মে রক এন্ড রোলের আলাপন আটে আমাকে আজকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য আমি খুব অনুপ্রেরিত বোধ করছি। আমার অবিশ্বাস্য সহকর্মীরা সহযোগিতা করছে, মহিউদ্দিন মানিক সৈন্যদের, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ইমনের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। তুমি এগিয়ে যাও, এরকম প্রচেষ্টা তোমার যদি অব্যাহত থাকে, তুমি সমাজ পরিবর্তনে বড় ধরনের ভূমিকা রাখবে। আমি কৃতজ্ঞ তোমার কাছে। দোয়া করবেন স্যার। জি, আমি জানি শুদ্ধতা চর্চা করি। অপরত্ব দোয়া থাকলো। আচ্ছা দর্শক মন্ডলী, তাহলে আমরা আজকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।